আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমি কমেন্ট দেখতে পাচ্ছি এবং অনেকেই লাইভে যুক্ত হয়েছেন, এটাও দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া জানানোর জন্য যে দেখতে পাচ্ছেন কথা ক্লিয়ার আছে। আসসালামু আলাইকুম, এবং যারা সালাম দিচ্ছেন তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। টেনশনে আছেন অবশ্যই, সেটাও জানি, কারণ আসলে একদম আগামী সপ্তাহে এই সময়ে আপনাদের একটা পোর্শনের মানুষদের খুবই মন খারাপ থাকবে, আরেকটা সেগমেন্ট খুবই চিন্তা করবে যে কি করলাম, কি হচ্ছে। আরেক দল টেনশনহীন ভাববে যে না, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। মানে বিচিত্র ধরনের সব কার্যক্রম কিন্তু আপনাদের নেক্সট উইকে এই সময় হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে পরীক্ষার আগের এক সপ্তাহ, এটা হচ্ছে মোস্ট ক্রুশাল টাইম, এবং এই সময় আসলে যারা নিজেদের টেম্পারমেন্টটা ধরে রাখতে পারবেন, যারা হচ্ছে নার্ভাস হবেন না, যারা আত্মবিশ্বাসটাকে আর কি মোট কথা আপনি এই লাস্ট মোমেন্টে এসে ক্যারি করতে পারবেন একটা স্ট্রং ভাবে, তাদের জন্য কিন্তু সামনে আসলে ভালো দিন ওয়েট করছে ইনশাল্লাহ। কিন্তু প্রবলেমটা যেটা হচ্ছে, এবং আমি এরকম মানে মোটামুটি প্রতিদিনই 10 থেকে 15টা মেসেজ পাই এবং বেশ কিছু ফোনও পাই যে আপু লাস্টে কিচ্ছুই পারতেছি না, কিছুই হচ্ছে না, আমি পারবো না, পরীক্ষা দিব না, আমার প্রিপারেশন নাই, ভুলে গেছি, মনে থাকতেছে না। এইসব রিলেটেড অনেক ফোন আমি আসলে পাই বা আমাকে কন্ট্যাক্ট করে। বিশ্বাস করেন এই লাস্ট মোমেন্টে এইটাই আপনার হওয়াটা স্বাভাবিক, কারণ যে প্রিপারেশন নিচ্ছে, আপনারা যারা আসলে প্রিপারেশন নিচ্ছেন, সেই পার্টিকুলার ব্যক্তি ছাড়া কিন্তু এইটা যে একটা কি ধরনের জার্নি, এটা কেউ বুঝবে না। ঠিক আছে, আপনি জানেন যে আপনি কতটুকু কষ্ট করছেন, কত নির্ঘুম রাত আপনার এটার পিছনে আছে, কত স্বপ্ন, কত হতাশা, মানুষের কথাবার্তা, ফ্যামিলির চাপ, অন্যান্য এক্সটার্নাল অনেক প্রেশার নিয়ে কিন্তু একটা মানুষ একটা প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস আমি শুধু বলবো না, যে কোনো চাকরির পরীক্ষায় প্রতিটা মানুষ কিন্তু একটা চরম নার্ভাসনেসের মধ্য দিয়ে যায়। কারণ এটা হচ্ছে গিয়ে ধরেন একদম আপনার আইডেন্টিফিকেশন, যেটা আপনি একটা নিজের আইডেন্টিটি ক্রিয়েট করার একটা ব্যাটল কিন্তু। ঠিক আছে, পরীক্ষার মানে একাডেমিক পড়াশোনার পরীক্ষার একটা ডিফারেন্ট ওয়েট, কিন্তু চাকরির পরীক্ষার পড়াশোনায় কিন্তু আরো সম্পূর্ণ আলাদা রকমের একটা প্রেশার, একটা ওয়েট। কাজে এই জিনিসটা সবার জন্য সমান। যার প্রিপারেশন অনেক ভালো তিনিও যেমন চাপে ভুগছেন, যিনি শুধু দেখতে যাচ্ছেন যে বিসিএস পরীক্ষাটা আসলে কেমন, তারও কিন্তু একটা প্রেশার আছে। ঠিক আছে, সো এইসব জিনিসপত্র আপনারা নিয়ে এখন মোটেই নার্ভাস হবেন না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে হার্ডওয়ার্ক করেছে একদম জেনুইনলি, ঠিক আছে, কিছু হার্ডওয়ার্ক আছে যে ব্যক্তি করে সে নিজেই স্যাটিসফাই থাকে না, বাট কিছু হার্ডওয়ার্ক আছে যেটার স্যাটিসফ্যাকশনটা কিন্তু পার্সন বুঝতে পারে, সেই পার্টিকুলার মানুষটা বুঝতে পারে আমি আসলেই কতটা বেশি কষ্ট করেছি। তো আমি যেটা বিলিভ করি, কোনো কষ্টের আসলে ফলাফল কখনো শূন্য হতে পারে না। হয়তো বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা আপনার খারাপ হতে পারে, বা যাই হোক, এখানে আপনার রিজিক থাকা না থাকার একটা বিষয় থাকে, আপনার লাক ফেভার করারও একটা বিষয় থাকে, কিন্তু আপনি যে পরিশ্রমটা করেছেন বা যে কষ্টটা আপনি করেছেন, এটা কিন্তু কখনোই কোনো লস না। ঠিক আছে, কাজে এই ধরনের মানে কোনো রকম মন খারাপ করবেন না যে কি অবস্থা, আপনি এখন পারবেন কি পারবেন না, এইসব জাস্ট সব বাদ দেন। আপনার কাজ পরীক্ষা দেওয়া, পরীক্ষকের কাজ আপনি টিকলেন কি টিকলেন না সেটা নিয়ে টেনশন করা, এটা নিয়ে আপনার আপাতত টেনশন না করলেও চলবে। আপনি এখন কনসেন্ট্রেশন করেন যে আপনি একটু ঠান্ডা মাথায় পরীক্ষার হলটা করতে পারছেন কিনা, মানে ফেস করতে পারছেন কিনা, আর কোনো কিছু আপনার এখন ম্যাটার করবে না। আপনি কিছু প্রিপারেশন নিলে নিছেন, না নিলে না নিছেন, সব ধরেন ভুলে গেছেন, লিভ ইট, এভরিথিং জাস্ট লিভ ইট। আপনি এখন যেটা করবেন, ঠান্ডা মাথায় পরীক্ষার হলে নিজের যে টেম্পারমেন্টটা বা নিজের যে এক্সাইটমেন্টটা, সেই জিনিসটা কন্ট্রোল করে জাস্ট পরীক্ষাটা দিয়ে আসা হচ্ছে আপনার এখন নেক্সট কাজ। ঠিক আছে, আচ্ছা, সো আমার আজকের যেই
ক্লাস না, আমি আসলে এটা জাস্ট আপনাদের সাথে একটু আলোচনা করা। আর সবচেয়ে আসল কথা হচ্ছে আপনাদেরকে আসলে একটু ধরেন আমার টাইমের সময় আমারও তো এই ধরনের একটা সিচুয়েশন দিয়ে আমি গো থ্রু করেছি, ঠিক আছে? এখন আমিও কিন্তু আপনাদেরই একজন সহযোদ্ধা। হতে পারে আমি একটু আগে যুদ্ধে হয়তো একটা সাময়িক জয় লাভ করেছি, আপনারা কয়দিন পরে পাবেন, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হচ্ছে গিয়ে আমরা কিন্তু একই পথের পথিক, ঠিক আছে? সো এই জন্য আমার যে অ্যাডভাইস বলবো না, আমি আমার যে স্ট্র্যাটেজি আমি আপনাদের সাথে শেয়ার করি বা আমি যাই আপনাদের সাথে এখন পর্যন্ত সোফার শেয়ার করেছি সবকিছু কিন্তু একটা স্টুডেন্ট ফ্রেন্ডলি ওয়ে থেকে। কারণ আমি বিলিভ করি যে আমি যেই প্ল্যাটফর্মটাতে স্ট্যান্ড করছি এখানে যারা বিসিএস অ্যাসপিরেন্টস আছেন সবাই কিন্তু হচ্ছে সেম একটা লেভেল থেকেই হচ্ছে বিলং করছেন, প্রেশারের দিক থেকে বলেন, প্রিপারেশনের দিক থেকে বলেন, যেটাই বলেন। সো এই জন্য আমি এখন অনেক বড় বড় তাত্ত্বিক কথা বললে আপনার প্রেশার বাড়া ছাড়া আসলে কিছুই হবে না। এখন ধরেন আমি অনেক মোটা একটা বই আপনার সামনে ধরে বললাম যে এই বই থেকে আপনি যদি সব পড়েন আপনার কমন আসবে, হুইচ ইজ ভেরি ট্রু, ঠিক আছে? আপনি একটা বই যদি 100% মুখস্থ টোটস্থ একদম ধরেন ঝাড়া ঝাড়া করে ফেললেন, আপনি তো কমন পাবেনই, ঠিক আছে? কিন্তু এটা কি কোনো হিউম্যান বিং এর পক্ষে সম্ভব? স্পেশালি আমাদের এইজের যারা আমরা আছি তাদের পক্ষে এটা কখনোই সম্ভব না। আপনি অনেক দিকে আপনার মাথায় সময় কাজ করতেছে, আপনার অনেক টেনশন আসতেছে, অনেক কিছু প্রেশার আছে, অনেক ধরনের ঝামেলা থাকে, ওগুলো সব ডিল করে কিন্তু আমার এই চাকরির প্রিপারেশনটাকে এখন ব্যালেন্স করতে হচ্ছে। কাজে আমি কখনোই আপনাকে ওই অ্যাডভাইস করব না যেটা আপনার জন্য ফিজিবল না। হ্যাঁ, সো এই জন্য আমি যেই কয়জনকেই আমার মানে ন্যূনতম হেল্প করার যেই একটা সুযোগ হয়েছে এখন পর্যন্ত, যেই কয়জনেরই বা যারাই আমার সাথে কথা বলে একটু শান্তি পায়, কারণ আমাকে এরকম লিখেন আপনারা যে আপু আপনার সাথে কথা বলে অনেক পিস ফিল হয়, জাস্ট বিকজ কেন জানেন, আপনি যা ভাবেন সেই জিনিসটাই আমি বলি, ঠিক আছে? এখন আমি অনেক তাত্ত্বিক কথাবার্তা বলি না দেখে একদল মানুষ আমাকে খুবই ধরেন জাজমেন্ট করেন যে হ্যাঁ কেমনে কি হইলো, বাট মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটা অ্যাপ্রিসিয়েট করবেন এই কারণে, কারণ আমি কোনো এক্সাজারেটেড কোনো কিছু আপনাদেরকে বলি না, যেটা ট্রু, যেটা ফ্যাক্ট, যেটা দিয়ে আপনি আপনার ডেস্টিনেশন যেটা সেট করেছেন সেটাকে আপনি রিচ করতে পারবেন, সেই ধরনের কথাবার্তাই আমি আপনাদের সাথে বলার ট্রাই করি। আচ্ছা, আজকের এই যে বাংলা সাহিত্য নিয়ে আপনাদের সাথে কথাবার্তা যেটা, সেটা কিন্তু আসলে আমার পেজ থেকে লাইভ করার কথাই ছিল না, ঠিক আছে? এটা কিন্তু আমার পেইড গ্রুপে আমি আগেই, এখানে আমার পেইড গ্রুপের অনেক স্টুডেন্টরাও আছেন, আমি দেখছিও কমেন্ট করছেন, এটা কিন্তু এক্সক্লুসিভলি আমার পেইড গ্রুপের জন্য আমি এই ক্লাসটা রেখেছিলাম। কিন্তু আমি বিলিভ করি যে যত বেশি মানুষকে আমি এঙ্গেজ করতে পারবো কোনো একটা আলোচনায়, সেটা আরো বেশি ফ্রুটফুল হয়, ঠিক আছে? কারণ আপনাদের অনেক ধরনের কোয়েশ্চেন থেকে বা অনেক ধরনের কোয়ারি থেকে কিন্তু আরেকজনের কনফিউশন ক্লিয়ার হওয়ার একটা সুযোগ থাকে। সো এই জন্য আমার কাছে মনে হয়েছে যে এটা আমি পেজ থেকেই নেই, সো দ্যাট যে কয়জন মানুষ আমাকে হয়তো আমার ব্যাচের স্টুডেন্ট হিসেবে আমাকে পাননি এই জার্নিটাতে, কিন্তু অন্তত তারাও যাতে লাস্ট মোমেন্ট আসলে কিভাবে করে কোন জিনিসগুলো পড়া উচিত সেই জায়গাটা একটু শেষ মুহূর্তেও দেখে যেতে পারে, সেটার জন্যই আজকের এই আলোচনাটা। আচ্ছা, এখন দেখেন বাংলা সাহিত্যের যে বিষয়, এইটা কম বেশি আমার আপনার সবার জন্যই, বাংলা সাহিত্য ইংরেজি সাহিত্য দুইটা খুবই যন্ত্রণাদায়ক একটা পার্ট, আমি বলবো পেইনফুল, ভেরি পেইনফুল পার্ট। কেন জানেন? কারণ হচ্ছে আমরা ধরেন আমাদের যেই জেনারেশন, খুব কম সংখ্যক মানুষ আছে যারা প্রচুর সাহিত্য চর্চার মধ্যে নিজেকে ইনভলভ করেছে, ঠিক আছে? কাজেই আমরা দেখবেন এমন অনেক কমন জিনিস আছে সেগুলোও কিন্তু আমাদের মুখস্থ করে জানতে হয়, কারণ আমরা ওই বইগুলা সামহাও পড়ি নাই। হ্যাঁ, ওই ক্লাসিক লেখাগুলা বা ওই ক্লাসিক রাইটারদের লেখাগুলো হচ্ছে আমরা পড়ি নাই। এই জন্য যখন আপনি একটা কাহিনী জেনে আপনি একটা বই বা একটা যে কোনো সাহিত্য কর্ম সম্পর্কে ধারণা পোষণ করবেন, সেটা কিন্তু অনেক বেশি ইজিয়ার টু রিমেম্বার। ধরেন আমরা যেমন ছুটি গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের পড়েছি, এটা আমাদের পাঠ্যসূচিতে ছিল, এই কারণে দেখবেন ছুটি রিলেটেড কোনো কিছু যদি কখনো আসে, সেটা কিন্তু আপনি 100% নাও যদি পড়েন, ধরেন এর মধ্যে এটা আপনার কিছুই পড়া হইল না, বাট আপনি কিন্তু এটা অ্যান্সার করতে পারবেন, কারণ ওই পার্টিকুলার জিনিসটা আমাদের জানা আছে।
তো আমাদের ম্যাক্সিমাম মানুষেরই যে প্রবলেমটা হচ্ছে, আমরা অনেক বেশি সাহিত্যকর্ম পড়ি না, অনেক ভালো ভালো বই আমরা মিস করে গেছি, এবং এখন যেটা আমাদের চাকরির পরীক্ষায় এসে লাগছে, সেই বইয়ের রাইটারকে, সেই বইয়ের চরিত্র কি, সেই বইয়ের ঘটনা কি কেন্দ্রিক, এটা কি ধরনের মানুষকে নিয়ে কথা বলেছে, এগুলো প্রতিটা জিনিস আমাদের মুখস্থ করতে হয়। তো যখনই মুখস্থ করতে হয়, এটা ব্রেইনে একটা এক্সট্রা প্রেশার ফেলে, এবং এই কারণে হচ্ছে আমাদের এই বাংলা সাহিত্য নিয়ে সবারই কম বেশি একটা খুব যন্ত্রণা কাজ করে। এবং এইটাকে আপনার ওভারকাম করার জন্য 1 নাম্বার যেই জায়গাটা আপনার থাকতে হবে, এটা আমি আপনাদের সবাইকে, এখানে এই মুহূর্তে যে কয়জন শুনছেন বা পরবর্তীতে রেকর্ডেড ভিডিও শুনবেন, আপনাদের জন্য আমার প্রথম সাজেশন, আমি মনে করি আপনাদের ছাড়ার মেন্টালিটি থাকতে হবে। পরীক্ষার হলে বাংলা সাহিত্য ইজ ওয়ান অফ দ্য টপিকস যেখান থেকে আপনার কমন আসবে না, এটা আপনি এখনই মাথায় ঢুকিয়ে ফেলেন। এমন হতে পারে যে আপনার বাংলা সাহিত্যে 15 মার্কসের মধ্যে 6-7 মার্কসও কমন আসে নাই, এইটা আপনার নিতে হবে। এই জিনিসটা আপনার কিন্তু মানে পরীক্ষার হলে আপনি যখন দেখলেন 6-7টা টপিক আপনার মানে প্রশ্ন আপনার কমন আসে নাই বাংলা সাহিত্য থেকে, তখন আপনি যদি এই সময় কনফিডেন্সটা লুজ করে ফেলেন, তখন কিন্তু আপনি পুরাটা পরীক্ষা আপনার গ্রিপ থেকে চলে যাবে। এই জন্য আমি সবসময় যেটা আমার স্টুডেন্টদেরকেও আমি বলি, বাংলা সাহিত্যে এটা আপনার মেনেই নিতে হবে যে আপনার 100% প্রশ্ন কখনোই কমন আসবে না। এটা আপনি বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্টও যদি হয়ে থাকেন, বাংলা সাহিত্যের স্টুডেন্ট হলেও এটা আপনার কমন আসবে না, ঠিক আছে? কারণ এখানে বেশ কিছু এমন প্রশ্ন করা হয় যেটা হচ্ছে মূলত স্টুডেন্টরা পারবে না এমন একটা অ্যাপ্রোচ থেকেই করা হয়। কাজেই 1 নাম্বার কথা, আপনার কখনোই বাংলা সাহিত্যে 15 আউট অফ 15 টার্গেট করা যাবে না, ঠিক আছে? এবং আপনারা যখন পরীক্ষার হলে যাবেন, যাদের সেট কোডে প্রথম প্রশ্ন বাংলা বিষয়টা থেকে যাদের প্রশ্ন আসবে, ইউজুয়ালি বাংলার যে পরীক্ষার প্রশ্নটা হয় বিসিএস পরীক্ষায়, এটা আপনারা জানেন যে প্রথমে ব্যাকরণের পার্টটা থাকে, এরপরে কিন্তু সাহিত্যের পার্টটা থাকে, এবং কিছু সেটে হয়তো সাহিত্যের পার্টটাও আগে থাকতেও পারে। তো আমি যেটা বলি আর কি সবসময়, কখনোই পরীক্ষার হলের প্রশ্ন পড়ার সময় বাংলা সাহিত্যের পার্টটা আগে পড়বেন না, এটা আপনার ওভারঅল পরীক্ষাতে ইম্প্যাক্ট ফেলবে। কারণ বাংলা সাহিত্যের অনেক কিছুই আপনার কমন আসবে না। আপনি রবীন্দ্রনাথ ঠাকুর ধরেন 10টা বই থেকে পড়লেন, ধরেন আপনি 10টা বই থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যা আছে সব পড়লেন, এমন এক প্রশ্ন আপনার পরীক্ষা হলে আসবে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে, সেইটা আপনি পড়েন নাই, ঠিক আছে? ওই 10টা বই ওটা লিখা নাই, কি করবেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন এত বেশি বর্ণাঢ্য যে ওই 10টা বই আসলে তার সব ইনফরমেশন দিয়ে ওটা কভার করা যাচ্ছে না। কাজেই এখন আপনি যখন এই জায়গায় এসে দেখবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আপনি ভাজা ভাজা করে পড়ে আসছেন কিন্তু আপনার কমন পড়ে নাই, তখনই আপনার মাথা গরম হয়ে যাবে, আপনার মনে হবে আমার তাহলে আর কিছুই কমন পড়বে না, পারা জিনিসও তখন আপনি ভুল করবেন। এই জন্য প্রথম সাজেশন আপনাদের জন্য যেটা থাকবে, একদম আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বলছি, এটা আপনার বাংলা সাহিত্যে সব প্রশ্ন কমন আসবে না, কাজেই এটা দেখে ঘাবড়ানো যাবে না। ওকে, নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের দেখবেন যে একটা কনফিউশন অনেক সময়ই হবে যে আমরা মেন্টাল একটা সেটআপ কি নিয়ে যাই, যে চর্যাপদ ধরেন আদি যুগ থেকে, এটা আমাদের জেনারেলি আমরা যেভাবে পড়ি আর কি, যে আদি যুগ থেকে আমার একটা প্রশ্ন আসবে, আদি যুগ থেকে আসে একটা, মধ্যযুগ থেকে আসবে একটা, মধ্যযুগ থেকে আসবে 3টা থেকে 4টা, বাকিগুলো হচ্ছে আধুনিক যুগ। এই আধুনিক যুগের মধ্যে আবার একটা ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে আধুনিক যুগের যে সূচনা, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের সাহিত্য। হ্যাঁ, বাংলাদেশের সাহিত্য। আচ্ছা, লাস্ট কিছু বছরের প্রশ্ন থেকে যেটা দেখা যায়, আদি যুগটা একটু ট্রিকি হয়, ঠিক আছে? আদি যুগের যেই পার্টটা সেটা কিন্তু আগের মতো এত সহজ আসে না। আগে যেমন একটা টাইম পর্যন্ত পরীক্ষায় আসতো চর্যাপদ কি ভাষায় লেখা, চর্যাপদ কত সালে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করেছেন, কিন্তু এখন যেটা আসতেছে যে চর্যাপদের বিভিন্ন পদ দিয়ে আপনাকে অর্থ জানতে চায় আপনার কাছে, ঠিক আছে? কাজে এই জিনিসটাও আপনি একটা মেন্টাল প্রিপারেশন রাখবেন যে আপনার আদি যুগ থেকেও প্রশ্ন কমন না আসতে পারে, কাজেই ওইটা দেখেও আপনি আবার ভয় পেয়ে যাবেন না, কারণ চর্যাপদের পার্টটা খুব কম। ওইখান থেকে আমাদের সবার মাথায় একটা জিনিস সেট থাকে যে আমি একটা কমন প্রশ্ন পাবো, কিন্তু এটা আমি বলে দিচ্ছি এটা আপনারা নাই পেতে পারেন। এই জিনিসগুলোকে নিয়ে তখন প্যানিক করা যাবে না। আচ্ছা, এরপরে মধ্যযুগের যে পার্টটা আমি আজকে আপনাদের সাথে জাস্ট একটু আলোচনা করে দিব যে কোন জায়গাগুলো আপনি পরীক্ষার আগে একটু দেখে যাবেন, ঠিক আছে? তাইলে আপনার জন্য হচ্ছে ধরেন সাহিত্যের জন্য যে 15 মার্ক আপনার অ্যালোকেট করা,
সেই 15 মার্কের মধ্যে আমি যদি ভুল না করে থাকি, সাহিত্য পার্টে তো 15 মার্কসই, এখানে আমি কনফিউজড হয়ে গেছি। 15 মার্কস। আচ্ছা, তাহলে ধরেন এইখান থেকে হচ্ছে আধুনিক যুগের যেই পার্টটা, এই আধুনিক যুগের পার্টটাকে আপনার একটু টার্গেট করতে হবে। এইখান থেকে কিন্তু আজকাল ভালোই প্রশ্ন, এক্সপেক্টেড প্রশ্ন থাকে। ঘুরে ফিরে দেখবেন যেই সকল, সরি 20 মার্কস, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি ওইটাই হিসাব মিলাইতে পারতেছি না। আধুনিক যুগেই থাকে 15 মার্কস, আর এই যে 1 আর এই যে 4, এই 5, থ্যাংক ইউ, এই হচ্ছে 20 মার্ক। আপনি টার্গেট করবেন পরীক্ষার হলে 13 থেকে 14 মার্ক, এর বেশি না, ঠিক আছে? 13 থেকে 14 মার্ক বাংলা সাহিত্যের জন্য অ্যালোকেট রাখবেন, ঠিক আছে? এর চেয়ে বেশি এখান থেকে এক্সপেক্ট করবেন না, তাহলে এটা আপনার জন্য লস। আচ্ছা, সো মধ্যযুগের কোন পার্টগুলো আপনার দেখে গেলে একটু 3 থেকে 4 মার্কসের জায়গাগুলো আপনি টাচ করতে পারবেন, সেই জিনিসটা আমি জাস্ট একটু ওভারঅল আপনাদের সাথে আলোচনা করে দিব। আর আধুনিক যুগের যেই বিষয়টা, আধুনিক যুগের যেই সূচনাকালের যেই পার্টটা, ধরেন হচ্ছে আপনার যেই সময় হচ্ছে গিয়ে গদ্য মাত্র শুরু হচ্ছে, আধুনিক যুগের যেই ইনিশিয়াল ইয়াং বেঙ্গল গ্রুপের যেই পার্টটা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওই সময়কার যে বইগুলা মাত্র লিখা হচ্ছে, তারপরে হচ্ছে আপনার ওই সময়কার যেই রাইটাররা একটু অনুবাদ টাইপের জায়গাগুলোতে টাচ করতেছে, সেই সব জায়গা থেকে কিন্তু সূচনার পার্ট থেকে এখন প্রশ্নগুলা হয়। তারপরে তখনকার সময় যে সংবাদপত্রগুলো প্রকাশিত হইতো, এগুলা কিন্তু খুব এক্সপেক্টেড এবং খুবই আপনার হচ্ছে গিয়ে আপনি টার্গেটেড প্রশ্ন। এই জায়গাগুলো কখনো আপনাকে খুব কমপ্লিকেটেড করবে না, ঠিক আছে? কমপ্লিকেটেড করার যেই পার্টটা থাকে সেটা হচ্ছে আধুনিক যুগের এই পরের যেই পার্টটা, বাংলাদেশের সাহিত্য। আর এইখান থেকে হচ্ছে ওই যে আমরা যে 11 জন সাহিত্যিক পড়ি বাংলা সাহিত্যের, প্লাস হচ্ছে আরো কিছু সাহিত্যিক থাকেন যারা ধরেন রিসেন্টলি আলোচিত, কিংবা হচ্ছে একটু কোনো একটা কারণে সমালোচিত, কিংবা তাদের কোনো একটা বই হঠাৎ করে হচ্ছে খুব বেশি আলোচনায় আসছে, কিংবা কোনো বই একটু বিতর্কিত হচ্ছে, এই ধরনের যে বিষয়গুলো সেইগুলো থেকে প্রশ্ন আসে। আচ্ছা, সো এখন যেই জায়গাটা আমি আর কি আজকের আলোচনাটা শুরু করব, আমি একটা শর্ট আলোচনাই আসলে যাব, এত ডিটেইল এত লাস্ট মোমেন্টে আপনাদের জন্য এখন দরকারও নাই, কারণ যার যা পড়ার কথা বা যার যা মনে রাখার কথা সেগুলো কিন্তু সবকিছু আপনাদের এখন অলরেডি ডান। এখন আপনারা জাস্ট হচ্ছে দেখবেন যে কি কি জিনিস একটু লাস্ট মোমেন্টে আরেকবার দেখে যাওয়া যেতে পারে। আচ্ছা, আর আরেকটা ওভারঅল যেই আপনাদের জন্য আমার একটা সাজেশন বলেন বা একটা স্ট্র্যাটেজি বলেন, সেটা হচ্ছে পরীক্ষার আগের যেই দিনটা আপনারা পাবেন, অর্থাৎ 24 তারিখ রাত 12টার পর থেকে যে 25 তারিখ শুরু হবে, এই 25 তারিখ থেকে একদম 26 তারিখ আপনি ঘুমানোর আগ পর্যন্ত শুধুমাত্র বিসিএস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ পড়বেন। সলভ তো সবার করা আছে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন, মাস্ট পড়বেন, ঠিক আছে? এখান থেকে আপনার প্রশ্ন কমন আসবেই আসবে, এটাতে কোনো রকম কোনো সন্দেহ নাই। আর আমার কথা হচ্ছে, আপনি যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে ধরেন একটা প্রশ্নও কমন পান, এই একটা প্রশ্ন পারার জন্যও আপনার কম্পিটিশন কিন্তু অনেক ডিফারেন্ট অ্যাপ্রোচে চলে যাইতে পারে। সেখানে আপনি প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন কমন পাবেন 80 থেকে 90টা, তা আপনার সবকিছু বাদ দিয়ে আগে তো অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটাই পড়ে যাওয়া উচিত, যেটা আপনার লাস্ট মোমেন্টে আপনি মনে রাখতে পারবেন। আচ্ছা, সো এই হচ্ছে আপনাদের জন্য একটা কমন ইনস্ট্রাকশন, পরীক্ষার আগের রাতে আর কোনো কিছু দেখবেন না, সব সাবজেক্টের জন্য হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নটা আপনি জাস্ট একটা প্রশ্ন ব্যাংক নিয়ে বসবেন, বসে হচ্ছে কোনো রকম ব্যাখ্যা ট্যাখ্যা পড়বেন না। এখন তো আর আগের রাতে তো আর ব্যাখ্যা পড়ে পরীক্ষা দেওয়া সম্ভব না, কাজেই আপনি হচ্ছে প্রথমে 35 থেকে 45 বিসিএস কোয়েশ্চেন এইটা আগে সলভ করবেন। ম্যাথ বাদে, ম্যাথস না, ম্যাথস কখনো কোয়েশ্চেন রিপিট হয় না, ঠিক আছে? ম্যাথসের দিকে তাকাবেনই না। এখান থেকে আপনি এইটা বাদে বাকি যেই পার্টগুলো আছে সেগুলা পড়বেন। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের জন্য কমন ইনস্ট্রাকশন, সাম্প্রতিক নিয়ে একদম লাফাবেন না, সাম্প্রতিক কেউ পড়েন না। আমি বলবো সাম্প্রতিক টোটাল বাদ দেন, একটা পরীক্ষা বাদ দিয়ে দেখেন। সাম্প্রতিক আপনি না পড়লেও ধরেন আপনি একটা সিঙ্গেল ওয়ার্ডও সাম্প্রতিক থেকে পড়েন নাই, ফর এক্সাম্পল
আপনি সাম্প্রতিক থেকে আসা যে 4টা বা 3টা প্রশ্ন থাকবে সেখান থেকে আপনি 2টা পারবেন। 4টা প্রশ্ন সাম্প্রতিক হইলে আপনি 2টা প্রশ্ন পারবেন। যদি কিছুই না পড়েন, ধরেন আপনি সাম্প্রতিক টাচও করেন নাই, বাট আপনি যদি পড়তে যান রে ভাই, একটা ফুল বই আপনার সাম্প্রতিকের পড়তে হবে, মিনিমাম হইলেও 45 পেজ। এই 45 পেজ পড়বেন, মাথার মধ্যে প্রেসার কুকার বানাবেন, বানাই গিয়ে আপনি কি করবেন জানেন? অ্যান্সার এই 2টাই পারবেন। ঠিক আছে, কারণ বাকি যেই 2টা দিছে আপনাকে সাম্প্রতিকের থেকে, সেই সাম্প্রতিক আপনি যাতে না পারেন এমন প্রশ্নই দিবে, ওইটা আপনার পড়ার গ্রিপের মধ্যে কখনোই আসবে না। কাজেই সাম্প্রতিক নিয়ে যারা চিন্তিত লাস্ট মোমেন্টে, সাম্প্রতিক টোটাল বাদ দিলেও কোনো সমস্যা নাই, কারণ যেই সাম্প্রতিক পরীক্ষার হলে আসে সেটা আপনাদের ট্র্যাডিশনাল কোয়েশ্চেনের সাথে লিঙ্ক করে আসে। এটা আপনি কখনোই হচ্ছে এই জিনিসটা আপনার ভুল করার অপশন নাই। এইটুক ট্রাস্ট রাখেন, খামাখা এখন এই এন্ড মোমেন্টে এই প্রেশারটা নিয়েন না, কারণ সাম্প্রতিক রিলেটেড যেই বইগুলা বের হয় সেটা কিন্তু এখনই বের হয়েছে, ধরেন এই উইকে বা এর আগের উইকে, তাই না? একদম লাস্ট মোমেন্টে হচ্ছে গিয়ে এই বইগুলা বের হয়। কাজে এটা এখন যে পড়তে যাবে তার জন্য এটা মানে একটা পুরো ইনহিউম্যান একটা অ্যাপ্রোচ। ঠিক আছে, সাম্প্রতিক আপনার এখন এই প্রেশারটা নিয়ে কেউ পড়েন না। ঠিক আছে, আচ্ছা এই গেল একটা বিষয়। আপনারা ট্র্যাডিশনাল প্রশ্নের মধ্যে একটু ভাগ করে যেটা করবেন যে প্রিভিয়াস ইয়ারে কোন জিনিসগুলো আসছে সেই জায়গাটাতে আপনারা একটু বেশি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা এখন দেখেন, প্রথমেই যেই জায়গাটা বাংলা সাহিত্যের পার্ট থেকে জানতে হয়, যেই যুগ বিভাগটা, ঠিক আছে, এই যুগ বিভাগটা আরেকবার একটু রিভিশন দিবেন যে আদি যুগটা কখন থেকে কখন, আদি যুগের টাইমিং, মধ্যযুগের টাইমিং, মধ্যযুগ, আধুনিক যুগ। আপনাদের কাছে যার যেই বই আছে কিংবা কেউ যদি লিখেন সেখানে হচ্ছে লিখতে পারেন। যদি আপনি আচ্ছা আমি একটু জাস্ট হালকা একটা কোয়েশ্চেন কয়েকটা নিয়ে আমি এরপরে হচ্ছে যাচ্ছি। আর আপনাদের যদি কারোর মনে হয় যে এখন ক্লাসটা করা আপনার টাইম নষ্ট মনে হচ্ছে, আপনি চাইলে স্কিপও করতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু কারোর জন্য কোনো বাধ্যবাধকতা না, কিন্তু আমি হচ্ছে জাস্ট আগের ধরেন 1 উইক আগে আপনাকে যদি একটা রোড ম্যাপ দিয়ে দিই, আপনার লাস্ট মোমেন্টে কি দেখে যেতে পারেন সেই জায়গাটায় আপনার একটু হেল্প হতে পারে। এটা জাস্ট এই জন্য, কারোর যদি মনে হয় টাইম নষ্ট, আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। আমি জাস্ট 1-2টা কোয়েশ্চেন নিয়ে এরপরে হচ্ছে কোনগুলা পড়বেন ওগুলা একটু চলে যাই। আর আমি একটু রিকোয়েস্ট করব, যার কাছে খাতা আছে, আমি কোনো ডিটেইলে কোনো কিছু বলবো না, খাতার মধ্যে জাস্ট টপিকগুলো একটু আপনারা নোট করে এগুলাই একটু দেখে যান। ঠিক আছে, বা বই যদি আপনার থাকে, বইয়ে যদি আপনি খুঁজে পান যে কোনটা কি পড়তেছেন সেই জায়গাগুলোতে একটু টিকমার্ক দিয়ে রাখেন, বা বইয়ের মধ্যেও একটু লিখে রাখতে পারেন যে এই জিনিসগুলো লাস্ট মোমেন্টে আরেকবার একটু দেখে যাওয়া উচিত। ঠিক আছে, আচ্ছা এখানে একটু জাস্ট দেখি আমি কি কোয়েশ্চেন। কত ঘন্টা ঘুমানো উচিত? এই সপ্তাহটা একটু কম ঘুমান না, এই সপ্তাহটা একটু প্রেশার নেন, পরে তো সামনের শনিবার থেকে আপনি রাজা রানী ঘুমাবেন, খালি আরাম করবেন 1 সপ্তাহ টাইম। টাইমিং কি শহীদুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর টাইমিং গুলাই আসে পরীক্ষায়, ওইটা দাগাবেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর টাইমিংটা বেশি আসে পরীক্ষায় অপশন হিসেবে, ওইটা দাগানোটাই ওয়াইজ। আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স গত 4 মাসেরটা রিভিশন যদি আপনি দিতে পারেন আপু, কোনো সমস্যা নাই। ঠিক আছে, অবশ্যই দেন, কিন্তু 90% স্টুডেন্টের পক্ষে গত 4 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এখন রিভিশন দেওয়া খুব টাফ। বাট ইফ ইউ আর কেপেবল, অবশ্যই মানে ইউ আর মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই, অবশ্যই দিয়ে যেতে পারলে ভালো। কিন্তু আমি বলবো আপনি এই টাইমটা, এই এফোর্টটা এখানে দিয়েন না। ঠিক আছে, এটাতে না দিয়ে আপনি হচ্ছে ট্র্যাডিশনাল যেগুলো আসে, যেখান থেকে আপনি 100% কোয়েশ্চেন কমন পাবেন, সেই জায়গাটায় ফোকাস করা হচ্ছে ওয়াইজ। কারণ আপনি ওই 4 মাসের যে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স, সেখান থেকে আপনি আসলেই যে কতটুক পাবেন সেটা একটা সন্দেহ আছে। ঠিক আছে, ওকে। সো এখান থেকে এই যুগগুলার যে টাইমিংটা, আমি কোনো টাইমিং কিছু লিখতেছি না। ঠিক আছে,
এগুলো আমি এখানে লিখে সময় নষ্ট করব না, আমি জাস্ট পয়েন্টগুলো লিখে দিচ্ছি, আপনারা চাইলে খাতায় লিখতে পারেন, চাইলে হচ্ছে বইয়ে দাগাইতে পারেন। এই জায়গাগুলো একটু অবশ্যই দেখে যাবেন, মাস্ট, ঠিক আছে? আচ্ছা, আধুনিক যুগ, অন্ধকার যুগ, তারপরে হচ্ছে চৈতন্য যুগ। এই যে 4টা বা 5টা যুগের সালটা দেখে যাবেন, সালটা দেখে যাবেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে যেটা দেখবেন, আদি যুগের যেই চর্যাপদ, চর্যাপদ থেকে লাস্ট মোমেন্টে কি কি দেখবেন দেখেন। চর্যাপদ, এই চর্যাপদ থেকে 1 মার্কসের প্রশ্ন আসার জন্য, না আজকে শুধু বাংলাদেশ, বাংলা সাহিত্য, এটা আমার গ্রুপের ক্লাস দিচ্ছি আমি পেজে আসলে, ঠিক আছে? এটা আপনাদের জন্য আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়াবলীর একটা ওভারঅল ক্লাস আমি হয়তো মঙ্গলবারে নিব। এখন বাংলা সাহিত্যেরটাই দেখেন। আচ্ছা, এখান থেকে যেটা জানতে হবে সেটা হচ্ছে গিয়ে এই চর্যাপদটা আসলে কি, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে আপনার বাংলা সাহিত্যের যে আদি নিদর্শন, তারপরে এটা কবিতা বা গানের সংকলন, তারপরে হচ্ছে বৌদ্ধ সহজিয়া, সাধন সঙ্গীত, যাই আছে আপনারা যেই বই পড়ছেন সেইখান থেকে হচ্ছে চর্যাপদ ঘটনাটা আসলে কি সেটা দেখে যাবেন। এরপরে দেখবেন চর্যার বিভিন্ন নাম, বিভিন্ন যে নাম, চর্যা গীতি কোষ, চর্যা চর্য বিনিশ্চয়, তারপরে হচ্ছে চর্যা গীতি, ডাকার নব, এইটার সাথে রিলেটেড যে জিনিসপত্রগুলো আছে সেই জায়গাটা দেখে যাবেন। তারপরে হচ্ছে বিভিন্ন মতানুসারে চর্যার রচনাকাল, এর মধ্যে শহীদুল্লাহ আর সুনীতি কুমারটা বেশি দেখবেন। শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি, কারণ অপশনে যেটা থাকবে সেটা দিতে হবে। অপশনে যদি এই দুইজনেরটাই থাকে শহীদুল্লাহ অ্যান্সার করবেন সবসময়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অ্যান্সার করবেন যদি দুইটাই থাকে অপশনে। ডক্টর শহীদুল্লাহ আর সুনীতি কুমার দুইজনের সালটাই অপশনে থাকলে সবসময় শহীদুল্লাহ অ্যান্সার করতে হয়। আচ্ছা, তারপরে এটার আবিষ্কারের যেই বিষয়টা, আবিষ্কারকের নাম কি, তার উপাধি কি, এইসব জিনিসপত্র রিলেটেড যেই আছে সেগুলো জানতে হবে। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, তারপরে হচ্ছে কি এটা কত সালে আবিষ্কার করা হয়েছে, কোথা থেকে আবিষ্কার করা হয়েছে, এই আবিষ্কার রিলেটেড যত ইনফরমেশন আছে এটা আরেকবার দেখে যাবেন। এরপরে চর্যার যে প্রকাশ, কত সালে এটা বঙ্গীয় সাহিত্য থেকে হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে প্রকাশ করা হয়েছে, এবং এটা কত সালে প্রকাশ করা হয়েছে, কি নামে প্রকাশ করা হয়েছে, এই সংক্রান্ত যে প্রকাশ রিলেটেড যে কোনো কিছু আরেকবার দেখবেন, এখনই দেখবেন বা এখনই আপনারা দেখে পড়ে ফেলেন। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা দেখতে হবে চর্যার ভাষা, ভাষা কি, ভাষাটা কি জিনিস, কে কোনটা বলছে সেই জিনিসটা দেখতে হবে, এই জিনিসগুলো পরীক্ষায় আসে। নেক্সট যেটা দেখতে হবে এটার ছন্দ, চর্যার যেই ছন্দ, এটা কি ছন্দে, পয়ার, ত্রিপদী, মাত্রাবৃত্ত, যেটা অ্যান্সারে অপশন থাকবে সেইটা দিতে হবে। তারপরে দেখেন পদকর্তা, চর্যার পদকর্তা, 23 জন 24 জন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলছে সেইটা হচ্ছে গিয়ে পরীক্ষায় বেশি অথেন্টিক। এই জায়গার পদকর্তাগুলো আরেকবার দেখবেন, পদকর্তা, পদ সংখ্যা, এই জিনিসগুলো আরেকবার দেখতে হবে। তারপরে দেখেন এখান থেকে আরো আপনার জানতে হবে যে পদকর্তাদের নাম, ভেরি ইম্পর্টেন্ট, এইটা আপনারা মাস্ট সবগুলাকে, যাদের নাম আপনি যেই বই থেকেই পড়ছেন মাস্ট রিডিং পড়ে যাবেন। এখনকার প্রশ্নে কিন্তু এরকম আসে নিচের কোনজন চর্যা পদের সাথে সংশ্লিষ্ট নয়, তখন এই যে চর্যার যদি আপনি কবি সাহিত্যিকের নাম না জানেন, চর্যার পদকার যারা আছেন তাদের নাম না জানলে এটা কিন্তু ভুল করবেন, বাট জানলেই এই জিনিসটা পারা যাবে, এটা একটু মাস্ট দেখে যাবেন। তারপরে হচ্ছে প্রথম পদকর্তা, প্রথম পদকর্তা, সবচেয়ে বেশি পদ, সবচেয়ে বেশি পদ, কার পদ পাওয়া যায়নি, কে নিজেকে বাঙালি দাবি করেছেন, মহিলা পদকার কে ছিলেন,
তারপরে হচ্ছে শেষ কবিতাটা কে লিখছেন, শেষ পদকার। তারপরে হচ্ছে এখান থেকে আপনার জানতে হবে শ্রেষ্ঠ কবি কে ছিলেন, চর্যার শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ কবি কে ছিলেন। এরপরে লাস্ট যে জিনিসটা জানতে হবে যে 6টি যে প্রবাদ, সেই প্রবাদগুলা এবং প্রবাদের মিনিং। ঠিক আছে, এইখান থেকে এর বেশি আর কিছু প্রেশার নিয়ে পড়েন না, এইটুক পড়বেন, এখান থেকে যা কমন আসার আসবে। বাকি যদি কোনো কিছু আপনার চর্যার পদ তুলে দিয়ে আপনার কাছে জানতে চায় যে এইটা কে লিখছে, এটার অর্থ কি, তখন আপনার বুঝতে হবে পিএসসি চায় আপনি এই প্রশ্নটা স্কিপ করেন, কারণ এটা একটা নেগেটিভ মার্কের ফাঁদ, ওইটা আপনার জানার কথা না। একজন বিসিএস অ্যাসপিরেন্টের চর্যা পদের পদ জানার কথা না, ঠিক আছে? এটা একটা ট্রিকি কোয়েশ্চেন, এটা দিয়ে এটা আপনি অ্যান্সার যখনই করতে যাবেন তার মানে এটা আপনার হয় ভুল হবে নাইলে ঠিক হবে, ভুল হওয়ার চান্সই বেশি। নেগেটিভ মার্কের মধ্যে পাটা দিয়েন না দয়া করে। এইটুক ইনফরমেশনের বাদে চর্যাপদ থেকে যদি কিছু আসে স্কিপ করবেন, স্কিপ ইট, এটা রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। এইটুক জাস্ট আপনার চর্যাপদ থেকে দেখে গেলে চলবে, ঠিক আছে? এর বেশি এখান থেকে আর কিছু দেখার দরকার নেই। এরপরে চলে যান, দেখেন মধ্যযুগ। চলে যান মধ্যযুগে। মধ্যযুগের যে পার্ট, এই মধ্যযুগের পার্ট থেকে আপনার কমন আসার যে জায়গাগুলা, সেইটা হচ্ছে দেখেন কি কি জিনিস। প্রথমেই আপনার শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। আচ্ছা, এইখান থেকে আপনার কি কি জানতে হবে? এই সেম, এটার আবিষ্কার, যা চর্যাপদে দেখছেন সেটার আবিষ্কার, আবিষ্কারক, খণ্ড সংখ্যা, খণ্ড সংখ্যা প্লাস খণ্ডগুলো কি কি, সেই খণ্ডগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এই খণ্ডগুলা কিন্তু মাস্ট একবার রিডিং দিবেন, মাস্ট। আচ্ছা, আমি যেভাবে বলতেছি আমার মনে হয় এই জিনিসটা আপনাদের বোরিং লাগবে না, কারণ আমি একদম টানা শেষ করে দিব। এটা আপনি ক্লাসটা করে জাস্ট এই জিনিসগুলো পড়ে বাংলা সাহিত্যটা আজকে ডান করে দেন একবার, ঠিক আছে? একবার এখনই রিভিশন দিয়ে দেন। আচ্ছা, তারপরে এটার যে পদ সংখ্যা, তারপরে এইটার ছন্দ, এটা যে পয়ার ত্রিপদী, এই ছন্দ, তারপরে এইটার চরিত্র কোনটা, জীবাত্মা পরমাত্মা, এই জিনিসগুলা। এরপরে হচ্ছে এইটার রচনাকাল, এটার রচনাকাল। তারপরে হচ্ছে এইখান থেকে আর জানতে হবে, এখান থেকে এই কয়টা জিনিস জানলেই হবে। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে এর বাইরে আর কিছু জানার নাই। এখান থেকে কমন পাবেন প্রশ্ন, এইটুক থেকেই পাবেন। শ্রীকৃষ্ণ কীর্তন এত বেশি পেঁচাপেচি করবে না, ঠিক আছে? সো এই গেল আপনার মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন, একটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট যে জায়গাটাতে দেখতে হবে সেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বৈষ্ণব পদাবলী, খুবই ইম্পর্টেন্ট। বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী, এইটা হচ্ছে একটু ভালো মতো পড়বেন, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। এটা আপনারা যেই বই থেকেই পড়তেছেন সেই জায়গাটা একটু বারবার করে রিভিশন করবেন, ঠিক আছে? এখানে হচ্ছে যেই জিনিসগুলোকে বেশি আপনার গুরুত্ব দিতে হবে, এটা হচ্ছে কবিদের তথ্যগুলা। কবি তথ্য, কবি তথ্যের মধ্যে কি, এটার আদি কবিকে, আদি কবিকে, তারপর প্রথম বাঙালি কবিকে, এটার সংকলককে, এটার ভাষা কি, তারপরে হচ্ছে এটার রস আছে কয়টি, তারপরে হচ্ছে এখানে এখানে বিখ্যাত ও উল্লেখযোগ্য কবি কারা,
তারপরে হচ্ছে এখান থেকে যেই জিনিসটা সবচেয়ে বেশি সুপারস্টার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বৈষ্ণব পদ। কে কোনটা লিখছে বৈষ্ণব পদ? এখান থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবেনই পাবেন। বৈষ্ণব পদ কোনগুলো? এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর, শূন্য মন্দির মোড়। কার লিখা? এই বৈষ্ণব পদাবলীর পদগুলা খুব ইম্পর্টেন্ট। এইটা দেখবেন এখানে হচ্ছে বিদ্যাপতির কোটেশন, তারপরে হচ্ছে বড়ু চণ্ডীদাসের কোটেশন, সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই, তারপরে হচ্ছে দ্বিজ চণ্ডীদাস, হামারি বধুয়া আন বাড়ি যায় আমারই আঙিনা দিয়া। তারপরে এখানে পড়তে হবে রূপ লাগি আখি ঝুড়ে গুণে মনোভার, রূপ লাগি আখি ঝরে। এই যে এগুলা যেই কোট, এটা লিখছে কে? জ্ঞান দাস, ভেরি ইম্পর্টেন্ট, এইটা পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে বড়ু চণ্ডীদাস, কেনা বাসি বায়ে বড়াই কালিনী নদী কূলে, বড়ু চণ্ডীদাস। এখান থেকে আপনাদের বৈষ্ণব পদ থেকে একটা প্রশ্ন মাস্ট কমন পাবেন, এটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? এটা ভেরি ইম্পর্টেন্ট। 13 খণ্ড থেকে কিন্তু না মুখস্থ করতে হবে বলতে কি রিডিং পড়বেন, এটা আপনার যাতে অপশন আসলে আপনি বুঝতে পারেন যে কোনটা নিচে খণ্ড না। পরীক্ষায় প্রশ্নটা এইভাবে করে আসে। কোটেশন করে যারা চিন্তা করতেছেন যে কোটেশন এতগুলোর মধ্যে আমি কি পড়বো, সেইটার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বৈষ্ণব পদ থেকে আপনি একটা প্রশ্ন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ এখান থেকে এই আপনার যে মধ্যযুগের যেই পদগুলো আছে সেই জায়গা থেকে কিন্তু সবসময় পরীক্ষায় একটা প্রশ্ন আসে। আচ্ছা, এই গেল বৈষ্ণব পদাবলী। এরপরে দেখেন মঙ্গল কাব্যের মধ্যে আপনাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে মনসা মঙ্গল। তারপরে আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে অন্নদা মঙ্গল। এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে চণ্ডী মঙ্গল, কিছু পার্ট চণ্ডী মঙ্গল। এখান থেকে কি পড়বেন সেটা দেখেন। এই যে মঙ্গল কাব্য, এখান থেকে আপনাদের একটা জিনিস পড়লেই আপনার মঙ্গল কাব্য ডান। দ্যাট ইজ কোন কাব্য আদি কবিকে আদি কবি, শ্রেষ্ঠ কবি, তারপরে হচ্ছে এটার যে চরিত্রগুলা, মনসা মঙ্গলের চরিত্র কারা? মনসা চাঁদ সওদাগর, বেহুলা লক্ষিন্দর। চণ্ডী মঙ্গলের চরিত্র কারা? ফুল্লরা কালকেতু, ধনপতি, ভারুদত্ত, মুরারি শীল। তারপরে অন্নদা মঙ্গলের মধ্যে ঈশ্বরী পাটনি, হীরামালিনী। এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। এই একটা চার্ট পড়বেন, মঙ্গল কাব্য ডান, ঠিক আছে? এখান থেকেই প্রশ্ন আসবে, এই যে এই কয়টা জিনিস থেকেই প্রশ্ন আসবে। এই মনসা মঙ্গলের আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, চরিত্র কি, অন্নদা মঙ্গল কি, চণ্ডী মঙ্গলের মধ্যে কার কি আছে। এখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ভারতচন্দ্র রায়। এই ভারতচন্দ্র রায় এই ব্যক্তি সংক্রান্ত জিনিস আপনার জানতে হবে, ঠিক আছে? এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার উক্তি। ভারতচন্দ্রের উক্তি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে হচ্ছে বড়র পিরিতি বালির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, নগর পুরিলে দেবালয় কি এড়ায়, করিতে বাঘের দুধ মিলে। তারপরে হচ্ছে আরো এখানে কি আছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ঠিক আছে? এগুলা কিন্তু ভারতচন্দ্র রায়ের উক্তি খুব ইম্পর্টেন্ট। উক্তি থেকে আপনি এখান থেকেও একটা প্রশ্ন কমন পাইতে পারেন। তারপরে হচ্ছে এই জায়গা থেকে আপনার আরো জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে এই রায় গুণাকর যেই তার উপাধি, এটা কে দিয়েছেন, কবে দিয়েছেন। সে হচ্ছে গিয়ে আপনার মধ্যযুগের সবচেয়ে শ্রেষ্ঠ কবি। তারপরে তার মৃত্যুর মাধ্যমে মোটামুটি হচ্ছে গিয়ে এই মধ্যযুগের যেই মঙ্গল কাব্যের যেই ধারাটা সেটার আস্তে আস্তে শেষ হয়েছে। তারপরে তিনি হচ্ছে নাগরিক কবি। এই ধরনের যে ইনফরমেশনগুলা সেটা হচ্ছে গিয়ে এইটা
এখান থেকে পড়লেই কমন, সুপার কমন। আচ্ছা নেক্সট দেখেন জীবনী অনুবাদ সাহিত্য। আচ্ছা এই জীবনী অনুবাদ সাহিত্য যেটা আছে মনসা মঙ্গল থেকে বুঝছেন তো, জাস্ট এগুলা এখন একটু রিডিং পড়ে ফেলেন তাইলেই হবে, কোনো কিছু চাপ নিয়ে মনে রাখার দরকার নেই, রিডিং পড়বেন, রিডিং থেকেই কমন আসে এগুলা, ঠিক আছে? আপনি যখন প্রশ্নের অপশন দেখবেন তখনই হচ্ছে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখেন জীবনী আর অনুবাদ সাহিত্য। এই জীবনী ও অনুবাদ সাহিত্য, অনুবাদ সাহিত্য যেটা এইখান থেকে আপনি জাস্ট পড়বেন যেই জায়গাগুলা, সেটা হচ্ছে চৈতন্যদেব রিলেটেড, চৈতন্যদেব সংক্রান্ত যেই বিষয়, যেমন হচ্ছে এই জিনিস যে তিনি বাংলা সাহিত্যে একটা লাইন না লিখেও সাহিত্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় হচ্ছে গিয়ে তার একটা অবদান আছে। কে সে হচ্ছে শ্রী চৈতন্যদেব। এই শ্রী চৈতন্যদেব হচ্ছে গিয়ে তার যেই জন্মসাল, মৃত্যুসাল, তার প্রকৃত নাম, এগুলা কিন্তু আসে পরীক্ষায়, হ্যাঁ? জন্মসাল এগুলো একটু হালকা দেখে যাবেন, মৃত্যু, তারপরে হচ্ছে তার যে প্রকৃত নাম, তারপরে হচ্ছে গিয়ে তার যে জীবনী সাহিত্যকে কি বলে, কর্চা জীবনী সাহিত্যকে কি বলে, তারপরে হচ্ছে গিয়ে এই সংক্রান্ত যেই জিনিসগুলা, ঠিক আছে? তারপরে হচ্ছে এখান থেকে আরো যেটা ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই চার্টটা, যে শ্রী চৈতন্য দেবকে নিয়ে তার জীবনী নিয়ে যেই গ্রন্থ লেখা হয়েছে সেইটা, এবং তার রচয়িতা, গ্রন্থ ও রচয়িতা শ্রী চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস এই ব্যক্তি যে বই লিখছেন সেটার নাম কি? বৃন্দাবন দাসের বইয়ের নাম শ্রী চৈতন্য ভাগবত। এগুলা আসে, চৈতন্য ভাগবত, এগুলা পড়বেন এখান থেকে। তারপরে এখানে হচ্ছে লোচন দাস কি লিখছে, লোচন দাসের বইয়ের নাম কি? তারপরে কৃষ্ণদাস কবিরাজ উনার লিখিত বইয়ের নাম কি? তারপরে হচ্ছে মুরারি গুপ্ত। তার মানে কি, জীবনী সাহিত্য থেকে আপনার যেই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্রী চৈতন্যদেব রিলেটেড যে বইগুলা লেখা হয়েছে সেই বইগুলার নাম। আচ্ছা এরপরে চলে যাবেন অনুবাদ সাহিত্য। আমরা হচ্ছে কম বেশি যেটা দেখে আসি, এখান থেকে প্রশ্ন আসলে কম্পারেটিভলি কম হয়, ঠিক আছে? তারপরেও আপনারা হালকা যেটা দেখে যাইতে পারেন অনুবাদ সাহিত্য থেকে, সেটা হচ্ছে এই রামায়ণ, তারপরে হচ্ছে হালকা দেখে যাবেন মহাভারত। এইখান থেকে এই দুইটা জায়গা থেকে কি দেখবেন? এই দুইটা জায়গা থেকে দেখবেন হচ্ছে এদের রচয়িতা, শ্লোক সংখ্যা, বাংলায় কে অনুবাদ করেছেন, বাংলায় অনুবাদক, সংস্কৃত অনুবাদক, তারপরে হচ্ছে এইটা এখান থেকে দেখতে হবে আপনার এখান থেকে এই কয়টা জিনিসই একটু দেখবেন, এগুলা হালকা রিডিং, এগুলা থেকে এখন প্রশ্ন খুব কম আসে। আচ্ছা এরপরে দেখেন আপনাদের জন্য যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আপনার মুসলিম সাহিত্যিক দ্বারা যেই কর্তৃক অনুদিত বই, ঠিক আছে? এইগুলা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ইউসুফ জুলেখা, এইটা এখন পর্যন্ত যে কয়বার আসছে এটার কোনো শেষ নাই। তারপরে হচ্ছে লাইলি মজনু, এটার অনুবাদককে, অনুদিত গ্রন্থের নাম কি, এটার মূল রচয়িতাকে, মূল রচয়িতা অনুবাদক, তারপরে হচ্ছে অনুদিত গ্রন্থের নাম। এই ইনফরমেশন গুলো এখান থেকে লাগবে। তারপরে দেখেন নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে সয়ফুল মুলুক বদিউজ্জামান, এটাও আসে। বদিউজ্জামান, তারপরে এখান থেকে আপনার পড়তে হবে
এখান থেকে আরো ইম্পর্টেন্ট হপ্তপয়কর, এগুলা পরীক্ষায় আসে কিন্তু, এই জন্য আমি এগুলার নামগুলা বলতেছি। এরপরে এখান থেকে সুপার ইম্পর্টেন্ট আলাওলের কর্তৃক যে অনুদিত গ্রন্থ পদ্মাবতী, সুপারস্টার ইম্পর্টেন্ট। মধুমালতী ভেরি ইম্পর্টেন্ট, মধুমালতী। তারপরে হচ্ছে পড়তে হবে সতী ময়না লোর চন্দ্রানী, সতী ময়না লোর চন্দ্রানী। এইখান থেকে একটা প্রশ্ন পাবেন, এই কয়টা বই থেকে একটা, এই 6টা বই থেকে একটা প্রশ্ন কমন পাবেন। ঠিক আছে, জিনিসগুলো এইভাবে ওয়ার্ক করে। আচ্ছা, এরপরে মুসলিম সাহিত্যের যে পার্টটা, সেটা তো এইগুলা জিনিসগুলাই পড়বেন, কারণ এই সাইড থেকে মূলত এই অনুবাদ গ্রন্থগুলাই আসে মুসলমান সাহিত্যিক থেকে, এর বেশি এখান থেকে দরকার নাই। তারপরে চলে যান আরাকান রাজসভা। আরাকান রাজসভা যেটা, এই আরাকান রাজসভা, এখান থেকে সব বাদ দিয়ে খালি পড়বেন হচ্ছে সুপার ইম্পর্টেন্ট আলাউল পড়বেন। আর এখান থেকে পৃষ্ঠপোষক আসে, পৃষ্ঠপোষক কোন রাইটার কোন বইকে পৃষ্ঠপোষকতা দান করেছেন, ভেরি ইম্পর্টেন্ট। এই আরাকান রাজসভা থেকে এই 2টা পার্ট পড়লেই কমন পাবেন, একটা প্রশ্ন কমন পাবেন এখান থেকে। পৃষ্ঠপোষকটা মধ্যযুগের বাংলা সাহিত্যের জায়গার পার্টটা থেকে খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে যান লোকসাহিত্য থেকে একটা জিনিসই পড়বেন মনোযোগ দিয়ে, সেটা হচ্ছে গিয়ে ময়মনসিংহ গীতিকা, ভেরি ইম্পর্টেন্ট। এই একটা, আর এটার সাথে পড়বেন হচ্ছে, মানে এগুলা জাস্ট রিভাইজ দিবেন আর কি, পূর্ববঙ্গ গীতিকা। এখান থেকে এই 2টা পার্ট যদি পড়েন, একটা প্রশ্ন যদি আসে এখান থেকেই আসবে, এই 2টা জায়গা থেকেই আসবে। ঠিক আছে, কাজে এইটা খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা একটু পড়তে হবে। তারপরে দেখেন এই যে পুঁথি সাহিত্য অমুক তমুক, এইগুলা থেকে আপনার প্রশ্ন প্রিভিয়াস ইয়ার যখন আপনি রিভাইজ করবেন, প্রিভিয়াস ইয়ার থেকে আপনার এই নাথ সাহিত্য, আপনার হচ্ছে এখান থেকে আপনার কমন পড়বে পাঁচালী গান, টপ্পা গান, এগুলা সব প্রিভিয়াস ইয়ারে যা আসবে, এর বাইরে সিঙ্গেল কিছু পড়ার দরকার নেই, এগুলা প্রিভিয়াস ইয়ার থেকে আসবে। শাক্ত পদাবলী, তারপরে হচ্ছে মর্শিয়া সাহিত্য, এই সমস্ত জিনিস অনলি প্রিভিয়াস ইয়ার, নাথিং নিউ। এখানে যা আসে সব রিপিট প্রশ্ন, এর বাইরে এখান থেকে কিচ্ছু আসে না। ঠিক আছে, এখান থেকে খালি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পড়বেন। এরপরে দেখেন আধুনিক যুগের যেই জায়গাটা, দেখেন পড়া কিন্তু অনেক কমে গেছে, এবং রিভিশন আপনি এভাবে করে এখন রাতেই দিয়ে দিতে পারবেন। রাতে আমার ক্লাসটা শেষ করে আপনি একবার এই পার্টগুলো একবার একটু চোখ বুলাবেন, আপনার রিভিশন ডান। আধুনিক যুগের বিষয়টা দেখেন, আধুনিক যুগ যেটা, সেটার হচ্ছে আপনার 2টা ভাগে এটাকে পড়তে হবে। আচ্ছা, একটা ভাগে আপনি হচ্ছে একদম ট্র্যাডিশনাল যেই রাইটাররা আছে, আর আরেকটা হচ্ছে বাংলাদেশের সাহিত্যিক। আচ্ছা, এই 2টা আধুনিক যুগ থেকে পড়ার পরে আপনি যেটা পড়বেন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এই 2টার থেকে যেই কয়টা সাহিত্যের নাম কমন আছে সেই জায়গা। ঠিক আছে, আচ্ছা, ট্র্যাডিশনাল রাইটার বলতে আমি যেই রাইটারদেরকে বুঝিয়েছি সেই জিনিসগুলো একটু দেখেন, এবং তাদের কি জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেই জায়গাটা একটু দেখেন। আচ্ছা, যেমন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সবই ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, বাট এখান থেকে বেশি ইম্পর্টেন্ট উপন্যাস, ছোট গল্প, কাব্য সাহিত্য প্লাস
উপন্যাস ও ছোট গল্পের চরিত্র। এই রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়ার পরে এই কয়টা জিনিস তার উপর থেকে জোর দিবেন একটু বেশি, ঠিক আছে? এখান থেকেই প্রশ্ন কমন পাবেন। এই জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের হাজার হাজার লাখ লাখ ইনফরমেশনটাকে আপাতত আপনার পড়ার দরকার নাই। আপনি এখন 1 সপ্তাহ দূরে আছেন পরীক্ষা থেকে, আপনি খালি এগুলা পড়েন, এখান থেকেই প্রশ্ন চলে আসবে, ঠিক আছে? এই জায়গাটা এখন হচ্ছে ফোকাস করবেন। এরপরে দেখেন, ও ছোট গল্প, কাব্যসাহিত্য আর নাটক। নাটক রবীন্দ্রনাথের নাটক থেকেও কিন্তু পরীক্ষায় আসে, চরিত্র নাটক, ছোট গল্পে আর নাটকের চরিত্র, নাটকের চরিত্র এই জায়গাটা এখান থেকে ইম্পর্টেন্ট। এরপরে চলে যান আরেকজন ফেমাস আমাদের যেই সাহিত্যিক আছেন, ট্র্যাডিশনাল সাহিত্যিকের মধ্যে, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের তো মোটামুটি জন্ম মৃত্যু 21শে পদক, বাংলাদেশের নাগরিকত্ব, এই 4টা ইনফরমেশন তো পড়বেন। আর এইখান থেকে যে জিনিসগুলা বেশি আসে পরীক্ষায় সেটা একটু দেখেন। সেটা হচ্ছে, সেটার মধ্যে আছে নিষিদ্ধ বা বাজেয়াপ্ত বই, এইটা এখান থেকে ইম্পর্টেন্ট। এখান থেকে ইম্পর্টেন্ট যে 3টা উপন্যাস আছে কাজী নজরুল ইসলামের, সেই 3টা উপন্যাস এখান থেকে ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট গল্প গ্রন্থ। আচ্ছা, এখান থেকে এইটাকে রিভাইজ করবেন। এইটাকে রিভাইজ করার পরে যেই জিনিসটা আপনাদের জানতে হবে সেটা হচ্ছে গিয়ে যে তার হচ্ছে গিয়ে আপনার এখান থেকে এইটুক পড়লেই চলবে, এখান থেকে এর বেশি আর কিছু পড়ার দরকার নেই। কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ বাজেয়াপ্ত বই, উপন্যাস, গল্প গ্রন্থ, এগুলাতে বেশি ফোকাস করবেন লাস্ট মোমেন্টের প্রিপারেশনের জন্য, ঠিক আছে? এখান থেকে এইটুক পড়লে মোটামুটি আপনার রিভিশনটা কমপ্লিট হবে। নেক্সট চলে যান মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল, আমি জানি অনেকের মনে হয় অনেক বিরক্ত লাগতেছে, আই এম ট্রাইং টু কমপ্লিট দিস একদম উইদিন আর 10 মিনিটসের মধ্যে, ঠিক আছে? সো দ্যাট আপনাদের টাইম নষ্ট না হয়। এখন সময় নষ্ট করার মতো সময় নাই। মাইকেল মধুসূদন, এই মাইকেল মধুসূদন থেকে যে জিনিসগুলা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে নাটক। তার নাটক ভেরি ইম্পর্টেন্ট। মাইকেল মধুসূদনের নাটক প্লাস নাটকের চরিত্র, এটার চরিত্র, নাটক প্লাস নাটকের চরিত্র, তার বিশেষ অবদান, বাংলা সাহিত্যে বিশেষ অবদান। কি অবদান? প্রথম সার্থক মহাকাব্য, প্রথম সার্থক ট্র্যাজেডি, তার প্রথম পত্রকাব্য, সার্থক নাটক, সার্থক কমেডি, সার্থক প্রহসন, সার্থক সনেট সংকলন। তার যেই ফেমাস জিনিসগুলো আছে, বিশেষ অবদান বাংলা সাহিত্যে আছে, এইখান থেকে এতটুকু পড়লেই চলবে। মাইকেল মধুসূদন দত্ত ডান। নেক্সট চলে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র, আচ্ছা, তার এইখান থেকে যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার জন্মসালটা তার খুব ইম্পর্টেন্ট। তারপরে এইখান থেকে তার যেই জিনিসটা জানতে হবে, পত্রিকা, তার কোন পত্রিকা লিখতেন বা পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিলেন, জানতে হবে তার অনুবাদ গ্রন্থ এবং তার মৌলিক গ্রন্থ। জাস্ট এইটা পড়লেই হবে, ঠিক আছে? মৌলিক গ্রন্থ, প্রভাবতী সম্ভাষণ, আত্মচরিত, বিধবা বিবাহ প্রচলন, এগুলা যে মৌলিক গ্রন্থগুলো আছে, তার অনুবাদ গ্রন্থ, সে যে পত্রিকার সাথে সংশ্লিষ্ট ছিল, তার জন্মসালটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে মোটামুটি এইটুক জানলেই চলবে। চলে যান দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র কিন্তু আরেকজন সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট মানুষ। দীনবন্ধু মিত্র থেকেও আপনাদের পড়ার জিনিস খুবই কম। এই দীনবন্ধু মিত্র, উনার এখান থেকে যে জিনিসগুলা পড়তে হবে, তার নাটকগুলা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি হচ্ছে নীল দর্পণের সাথে
একটু যেটা কত সালে, নীল দর্পণ বিষয়ক ইনফরমেশনগুলো একটু জানবেন, যে ঢাকা থেকে কত সালে এটা প্রকাশিত হয়েছে, এটার চরিত্র কি, এটার ইংরেজি নাটক কিসের আদলে এটা করা হয়েছিল। মানে এই নীল দর্পণ রিলেটেড আপনার কাছে যেই বইটাই থেকে আপনি পড়তেছেন, যা জানা যায় সেই জিনিসটা একটু নীল দর্পণ থেকে জেনে নেবেন। আর তার যেই দীনবন্ধু মিত্রের নাটক রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে চলে যান বঙ্কিমচন্দ্র। নাটক এবং প্রহসন দীনবন্ধু মিত্রের প্রহসনগুলো কিন্তু আসে পরীক্ষায়, ঠিক আছে। বুড়ো বয়সে যেমন বিয়ে পাগলা বুড়ো, তারপরে হচ্ছে সধবার একাদশী, এগুলা কিন্তু পরীক্ষায় আসে। দীনবন্ধু মিত্র থেকে এই জিনিসগুলো জানলে হবে। তারপরে চলে যান বঙ্কিম মানেই হচ্ছে উপন্যাস এবং উপন্যাসের চরিত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বঙ্কিম হচ্ছে উপন্যাসের বস হচ্ছে বঙ্কিম, প্লাস হচ্ছে তার এই উপন্যাসের চরিত্র দুর্গেশ নন্দিনী, মৃণালিনী, তারপরে হচ্ছে রাজসিংহ, চন্দ্রশেখর, দেবী, চৌধুরানীর হাট। এবং এটা থেকে একটু উপন্যাসের প্রেক্ষাপটটা জেনে যাবেন। প্রেক্ষাপট এখান থেকে এতটুক জানলেই চলবে, ঠিক আছে। আচ্ছা, আমি দ্রুত শেষ করি কারণ পার্টিসিপেন্ট কমে যাচ্ছে অনেক। এরপরে দেখেন মীর মোশাররফ হোসেন। আচ্ছা, ওই ব্যক্তির যেগুলো ইম্পর্টেন্ট, মীর মোশাররফ হোসেনের আপনার যেটা জানতেই হবে সেটা হচ্ছে তার নাটক এবং প্রহসন, নাটক প্লাস প্রহসন। আর আরেকটা জিনিস জানতে হবে তার আত্মজীবনী। মীর মোশাররফ হোসেন মানেই আত্মজীবনী, ঠিক আছে। আমার জীবনী, গাজী মিয়ার বস্তানি, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। মীর মোশাররফ হোসেন এবং তার যেটা হচ্ছে গিয়ে আরেকটা সিগনিফিকেন্ট যেই বিষয় সেটা হচ্ছে তার যে বিষাদ সিন্ধু মহাকাব্য বা উপন্যাস, মহাকাব্য বলতেছি, এই যে উপন্যাস, এইখান থেকে হচ্ছে আপনার ওই যে গদ্য মহাকাব্য, সেখানের যে মেইন চরিত্র কারা, এটার নায়ককে, এই রিলেটেড যেই প্রশ্নগুলো আছে সেই জিনিসগুলো এখান থেকে একটু দেখে যাবেন। মীর মোশাররফ হোসেনের এইটুক পড়লেই মোটামুটি চলবে। এরপরে দেখেন কায়কোবাদ মানেই মহাকাব্য, এটা আমি আর আলাদা করে লিখতেছি না। কায়কোবাদের আসলে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, কাজেমাল কোরাইশি কায়কোবাদের পুরা নাম, আর হচ্ছে তার যেই বিখ্যাত মহাকাব্য মহাশ্মশান, সেই মহাশ্মশানের যে শালটা সেটা একটু দেখে যাবেন, কায়কোবাদ। এরপরে দেখেন জসিমউদ্দিন থেকে যেই জিনিসগুলো পড়ে যেতে হয়, জসিমউদ্দিনের কাব্যগ্রন্থ ভেরি ইম্পর্টেন্ট। জন্মস্থান, জসিমউদ্দিনের জন্মস্থান, তারপরে কাব্যগ্রন্থ। এরপরে একটাই উপন্যাস আছে বোবা কাহিনী, এটাও আসে পরীক্ষায়, বোবা কাহিনীটা একটু দেখতে হবে। তারপরে হচ্ছে তার আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভ্রমণ কাহিনী। জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী পরীক্ষায় আসে কিন্তু, ভ্রমণ কাহিনী। চলে মুসাফির হলদে পরীর দেশে, তারপরে যে দেশে মানুষ বড়, জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনী পরীক্ষায় আসে, এটা একটু দেখে যাবেন অবশ্যই। এরপরে দেখেন ফররুক আহমদ থেকে যেই জিনিসটা দেখতে হবে, ফররুক আহমদ আচ্ছা, উপকার হইলেই আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ হবে উপকার, ঠিক আছে। ফররুক আহমদ, তার থেকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে তার কাব্যগ্রন্থ। এখান থেকে জাস্ট কাব্যগ্রন্থ ছাড়া ফররুক আহমদের আর কিচ্ছু পড়ার দরকার নেই, ঠিক আছে। কাব্যগ্রন্থগুলো খালি দেখে যাবেন আরেকবার, এখান থেকে প্রশ্ন কমন আসলেও আসতে পারে কিন্তু, ঠিক আছে। ফররুক আহমেদ। রোকেয়া সাখাওয়াত, বেগম রোকেয়ার জন্মসাল ভেরি ইম্পর্টেন্ট, জন্মসাল প্লাস তারিখ, অর্থাৎ রোকেয়া দিবস যেটা সেটা 9 ডিসেম্বর, এটা একটু মনে রাখবেন। তারপরে হচ্ছে এইখানে আরেকটা জিনিস তার ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রবন্ধ। বেগম রোকেয়া মানেই হচ্ছে প্রবন্ধ। আর একটা জিনিস একটু দেখবেন, সেটা হচ্ছে
উপন্যাস একটা দুইটাই আছে বেশি ফেমাস, পদ্মরাগ আর সুলতানাস ড্রিম। প্রবন্ধটা বেশি ইম্পর্টেন্ট বেগম রোকেয়া থেকে। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট যেটা দেখতে হবে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশের তো বুঝাই যাচ্ছে কবিতা দেখতে হবে, কাব্যগ্রন্থ। জীবনানন্দ দাশের হচ্ছে কাব্যগ্রন্থ, এইটা পড়ে যাবেন, কাব্যগ্রন্থগুলা পড়ে যাবেন, তার উপাধিগুলা পড়বেন। উপাধি, জীবনানন্দ দাশের উপাধি: নির্জনতার কবি, ধূসরতার কবি, তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, জনবিচ্ছিন্ন কবি, প্রকৃতির কবি। জীবনানন্দ দাশের এগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন নেক্সট যাকে পড়তে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এখান থেকে ইদানিং প্রশ্ন দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার যেটা জানতে হয় একমাত্র তার যে ভাষা বিষয়ক বইয়ের নাম, বই এইটার নাম, এইগুলা জানবেন তাইলেই হবে, এখানে আর কোনো কিছুর দরকার নেই। প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী, প্রমথ চৌধুরী মানেই হচ্ছে সবুজ পত্র, পত্রিকা এবং প্রবন্ধ। প্রবন্ধ, প্রবন্ধ সুপার সনিক ইম্পর্টেন্ট। পত্রিকা মানেই সবুজ পত্র, সবুজ পত্র আসবে, এটা ধরেই রাখবেন, এটা হচ্ছে আপনাদের প্রিভিয়াস ইয়ার থেকে রিপিট হয়। সবুজ পত্র, প্রমথ চৌধুরী মানেই হচ্ছে সবুজ পত্র। আচ্ছা, এরপরে হচ্ছে নেক্সট দেখেন শরৎচন্দ্র। শরৎচন্দ্র থেকে যে জিনিসটা দেখতে হয় সেটা হচ্ছে গিয়ে তার উপন্যাস, ভেরি ইম্পর্টেন্ট, উপন্যাস প্লাস উপন্যাসের চরিত্র এবং এটার কাহিনীর প্রেক্ষাপট, ঠিক আছে? এই হচ্ছে আপনার শরৎচন্দ্র থেকে পড়ার মতো জিনিস। এর মধ্যে বেশি যেগুলো আসে তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীকান্ত, তারপরে হচ্ছে আপনার বড় দিদি, গৃহদাহ, দত্তা, দেনা পাওনা, পথের দাবি, তারপরে হচ্ছে আপনার বৈকুণ্ঠের উইল, তারপরে হচ্ছে আপনার মেজ দিদি, মহেশ, এগুলা, ঠিক আছে? গল্পগুলাও লাগবে, উপন্যাস প্লাস গল্প। শরৎচন্দ্র থেকে কিন্তু প্রশ্ন একটা কমন পাবেন। শরৎচন্দ্র কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট রাইটার হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, ওই ক্যাটাগরির একজন ইম্পর্টেন্ট রাইটার কিন্তু শরৎচন্দ্র। এগুলা মোটামুটি ট্র্যাডিশনাল রাইটারদের পার্ট থেকে এই কয়জনকে পড়ে ফেললেই গুড এনাফ, ভেরি গুড এনাফ। এরপরে দেখেন বাংলাদেশের সাহিত্যিকে চলে যাই আমরা। বাংলাদেশের সাহিত্যিক শামসুর রহমান। শামসুর রহমান থেকে যা পড়বেন সেটা দেখেন, তার এই জায়গা থেকে সবচেয়ে প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে কাব্যগ্রন্থ, এটাতে তো কোনো সন্দেহ নাই। তারপরে তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কবিতা, তার যে কবিতাগুলা, ঠিক আছে? যেমন বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা, আসাদের শার্ট, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, এগুলা তিনটা প্রশ্নই পরীক্ষায় আসছে, ঠিক আছে? এই হচ্ছে কি আপনার এই কাব্যগ্রন্থ আর কবিতা তার থেকে ইম্পর্টেন্ট। তার জন্য আরো বেশি ইম্পর্টেন্ট শিশুতোষ লেখা যেগুলো আছে, শিশুতোষ, এলাটিং বেলাটিং, ধান ভানলে কুড়ো দেব, রংধনু শাকো, লাল ফুলকির ছড়া, এগুলা ইম্পর্টেন্ট। এবং লাস্টলি যেটা ইম্পর্টেন্ট, আত্মস্মৃতি, আত্মজীবনী, আত্মস্মৃতি, স্মৃতির শহর, কালের ধুলোয় লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আত্মস্মৃতি শামসুর রহমান থেকে পড়তে হবে। আখতারুজ্জামান ইলিয়াস ছাড়া বিসিএস পরীক্ষার প্রশ্ন হয়েছে এমন প্রশ্ন খুবই কম। আখতারুজ্জামান ইলিয়াসটাকে ভাজা ভাজা করবেন, এখান থেকে প্রশ্ন কমন আসবে। আখতারুজ্জামান ইলিয়াস, আচ্ছা, এই আখতারুজ্জামান ইলিয়াস থেকে উপন্যাস অবশ্যই ইম্পর্টেন্ট, উপন্যাস এবং উপন্যাসের উপজীব্য বা প্রেক্ষাপট, চিলে কোঠার সেপাই, খ্বাবনামা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট গল্প গ্রন্থ, অন্য ঘরে অন্য স্বর,
দুধে ভাতে উৎপাত, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই আখতারুজ্জামান ইলিয়াস থেকে উপন্যাস গল্প গ্রন্থ পড়বেন, স্পেশালি তার যদি মুক্তিযুদ্ধ রিলেটেড কিছু থাকে, মুক্তিযুদ্ধ সংক্রান্ত 69-এর গণ অভ্যুত্থান এই রিলেটেড, অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে আখতারুজ্জামান ইলিয়াসের যাই থাকবে তাই পড়তে হবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়। নেক্সট চলে যান মুনির চৌধুরী। মুনির চৌধুরী মানেই হচ্ছে নাটক, কাজেই নাটকগুলা তার খুব ইম্পর্টেন্ট। মুনির চৌধুরী, মুনির চৌধুরী তার হচ্ছে নাটক খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তার অনুদিত নাটকগুলো, স্পেশালি অনুদিত নাটক, মুখরা রমণী বশীকরণ, শেক্সপিয়ারের দ্য টেমিং অফ দ্য শু, তারপরে রূপার কৌটা, দ্য সিলভার বক্স, কেউ কিছু বলতে পারে না, ইউ নেভার ক্যান টেল এর অনুবাদ, এই জিনিসগুলা এখান থেকে ইম্পর্টেন্ট। আর তার নাটক তো রক্তাক্ত প্রান্তর, কবর, মানুষ, তারপরে নষ্ট ছেলে, চিঠি, পলাশি, ব্যারাকো, অন্যান্য, দণ্ড, কারণ্য, ভেরি ইম্পর্টেন্ট। মুনির চৌধুরীর নাটক থেকে কবর বা আপনার রক্তাক্ত প্রান্তর থেকে একটা প্রশ্ন কমন আসার কথা, আসা উচিত। আচ্ছা, নেক্সট চলে যান মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় এর উপন্যাস পড়তে হবে, উপন্যাস, উপন্যাস এবং এখান থেকে চরিত্রগুলোও একটু দেখতে হবে। জননী পদ্মা নদীর মাঝি, প্রতিবিম্ব, পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, সোনার চেয়ে দামি, অহিংসা, দর্পণ, চতুষ্কোণ, চিহ্ন, শহরতলি, উপন্যাস সুপার সনিক ইম্পর্টেন্ট মানিক বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? এই জায়গা থেকে শুধু এতটুক দেখলেই চলবে, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস দেখবেন। নেক্সট চলে যান হচ্ছে শওকত ওসমান। শওকত ওসমান, শওকত ওসমান, আচ্ছা, শওকত ওসমান মানেই হচ্ছে আপনার তার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে উপন্যাস, তারপরে হচ্ছে গিয়ে তার মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, ঠিক আছে? প্লাস হচ্ছে গিয়ে তার কিছু নাটকও দেখবেন, নাটকের নাম, এই দুইটা। উপন্যাসটা বেশি ইম্পর্টেন্ট শওকত ওসমানের, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখেন সৈয়দ শামসুল হক, এটা 5 স্টার দেন। সৈয়দ শামসুল হক বিসিএস পরীক্ষার মানে একটা কমন জোন হচ্ছে সৈয়দ শামসুল হক, আসবেই আসবে। সৈয়দ শামসুল হক ভেরি ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট। এইখান থেকে আপনাদের যেই জিনিসগুলা জানতে হবে সেটা হচ্ছে তার গল্প, তার উপন্যাস, তার কাব্যনাট্য, কাব্যনাট্য, এই তিনটা রিডিং দিয়ে যাবেন, এখান থেকেই একটা কমন পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? গল্প, উপন্যাস, স্পেশালি কাব্যনাট্য, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুল দিনের সারাদিন, এখানে এখন, ঈর্ষা, যুদ্ধ এবং যুদ্ধ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই কাব্যনাট্যগুলা ভালো মতো রিভাইজ দিয়ে যাবেন। জহির রায়হানে চলে যাই। জহির রায়হান, জহির রায়হান তার হচ্ছে পরিচালিত সিনেমা, পরিচালিত ছবি ইম্পর্টেন্ট, তারপরে ইম্পর্টেন্ট উপন্যাস। প্রথমে পরিচালিত ছবি পড়বেন, এরপরে উপন্যাসের নাম পড়বেন, এই দুইটা থেকেই কমন আসবে যদি জহির রায়হান থেকে প্রশ্ন হয়ে থাকে, ঠিক আছে? এরপরে দেখেন সুকান্ত। সুকান্তটা আপনারা হচ্ছে খালি মোটামুটি একটু রিডিং দিয়ে যাবেন, তার কাব্যগ্রন্থ, সুকান্ত থেকে কাব্যগ্রন্থ ছাড়া তেমন কিছু আসে না, ঠিক আছে? কাব্যগ্রন্থ এবং কবিতা, সুকান্ত হচ্ছে কাব্যগ্রন্থ, কবিতা, এই দুইটা এখান থেকে পড়লেই যদি সুকান্ত থেকে কোনো প্রশ্ন হয় এর বাইরে আসবে না। এরপরে সৈয়দ ওয়ালিউল্লাহ, আরেকজন ভেরি ইম্পর্টেন্ট পার্সন, সৈয়দ ওয়ালিউল্লাহ, যাকে ছাড়া বিসিএস পরীক্ষার প্রিপারেশন অসম্পূর্ণ। সৈয়দ ওয়ালিউল্লাহ,
সৈয়দ ওয়ালিউল্লাহ হচ্ছে, এখান থেকে পড়তে হবে উপন্যাস আনডাউটেডলি, এখান থেকে পড়তে হবে গল্প গ্রন্থ এবং নাটক। এটা আসলে কিছু বাদ দেওয়ার নেই, এই তিনটা সেগমেন্টই উনি লিখছেন, তিনটা জায়গা থেকেই প্রশ্ন হয়, তিনটা থেকেই একটু পড়তে হবে। যেমন দেখেন উপন্যাসের মধ্যে লাল শালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, তারপরে গল্প গ্রন্থ হচ্ছে নয়নচারা, দুই তীর অন্যান্য গল্প, তারপরে তার গল্প সমগ্র যেটা আছে, নাটক সুরঙ্গ, তরঙ্গ ভঙ্গ, বহিপীর, উজানে মৃত্যু। এগুলো হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে একটু দেখে যাবেন। হুমায়ুন আহমেদ ইদানিং কালে আমি দেখি আসে একটু হুমায়ুন আহমেদ, তার আসলে যেগুলো আসবে সেটা হচ্ছে তার রচিত যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস প্লাস সিনেমা এবং হচ্ছে উপন্যাস ভিত্তিক, যা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এর বাইরে এখান থেকে কিছু আসে না। লাস্টে দেখেন দুইজনকে একটু দেখতে হবে, হাসান আজিজুল হক, এর উনিও প্রচুর আসে পরীক্ষায় প্রশ্ন, হাসান আজিজুল হক। হাসান আজিজুল হক থেকে পড়বেন গল্প গ্রন্থ, ভেরি ইম্পর্টেন্ট, গল্প গ্রন্থ, নামহীন গোত্রহীন, তারপরে জীবন ঘষে আগুন, পাতালে হাসপাতালে, আত্মজা ও একটি করবি গাছ, আমরা অপেক্ষা করছি, রার বঙ্গের গল্প, তারপরে তার উপন্যাসের আগুন পাখি, এখন পর্যন্ত বিসিএস এ 5 বার আসছে আগুন পাখি, এই আগুন পাখি 5 বার আসা প্রশ্ন, ঠিক আছে। এই উপন্যাস গল্প গ্রন্থ হাসান আজিজুল হক থেকে এটা মাস্ট পড়তে হবে। এরপরে লাস্টলি দেখেন বাংলাদেশের সাহিত্যিক সেলিম আল-দীন, যেটা থেকে আপনাদের সবচেয়ে বেশি আসা জিনিস হচ্ছে তার নাটক, এবং সাথে সেই তার নাটকগুলাই ইম্পর্টেন্ট, নাটকগুলা পড়লেই কমন আসবে। ঘুম নেই, জন্ডিস ও বিবিধ বেলুন, পুত্র, মুনতাসির ফ্যান্টাসি, বাসন, শকুন্তলা, কীর্তন খোলা, কেরামত। আচ্ছা, এখান থেকে নাটক আর নাটকের প্রেক্ষাপটটা একটু দেখে যান, প্রেক্ষাপট যে কি কাহিনীতে লেখা আছে। আপনাদের কাছে যার যেই বই আছে সেখান থেকে একটু জাস্ট রিডিং পড়ে যাবেন, তাইলেই হবে। আচ্ছা, এরপরে দেখেন এখান থেকে মোটামুটি এগুলা গেল, আর কিছু সাহিত্যিক আছে যাদেরকে হালকা পাতলা একটু দেখতে হবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন বিভূতিভূষণ, এগুলা হচ্ছে শর্টকাট পড়াশোনা করবেন। বিভূতিভূষণ থেকে যেটা পড়তে হবে তার উপন্যাস পড়বেন, তারপরে পড়বেন হচ্ছে তার উপন্যাসের চরিত্র, মানে পথের পাঁচালীর চরিত্রটাই আসলে মূলত দেখতে হয়, উপন্যাসটা পড়লেই হবে, উপন্যাস, ঠিক আছে। পথের পাঁচালী, অপরাজিতা, দৃষ্টি প্রদীপ, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল। যেমন আদর্শ হিন্দু হোটেল কিন্তু এখন খুব হাইপড একটা বই, হঠাৎ করে এই বইটা নিয়ে খুব মাতামাতি, এটা নিয়ে নাটক সিনেমা লেখালেখি, কাজে এটা কিন্তু আসলেও আসতে পারে। আদর্শ হিন্দু হোটেল, অনুবর্তন, দেবযান, ইছামতি, অশনি সংকেত, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আর একটু ছোট গল্পগুলো দেখেন, ছোট গল্প। তারপরে চলে যান বুদ্ধদেব বসু থেকে পড়তে হবে তার যেই ইম্পর্টেন্ট পার্ট, কাব্যগ্রন্থ আর কয়েকটা উপন্যাস একটু দেখবেন, উপন্যাস আর কাব্যগ্রন্থ, মর্মবাণী, বন্দির বন্দনা, কঙ্কাবতী, দময়ন্তী, যে আধার আলোর অধিক, মরচে পড়া পেরেকের গান, একদিন চিরদিন, স্বাগত বিদায়। উপন্যাসের মধ্যে আছে সারা সানন্দ, লাল মেঘ, পরিক্রমা, কালো হাওয়া, তিথি ডোর, নির্জন স্বাক্ষর, মৌলিনাথ, নীলাঞ্জনের খাতা, রাত ভর বৃষ্টি। এখান থেকে এইটুকু পড়লেই চলবে। প্যারিচাঁদ মিত্র থেকে হচ্ছে দুইটা জিনিসই আসে পরীক্ষায়, একটা হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাস, বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ হচ্ছেন প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরের দুলালের মাধ্যমে তার মোটামুটি এই উপন্যাস রচনা শুরু হয়েছে। তারপরে হচ্ছে এই তার আরেকটা বিখ্যাত প্রবন্ধ হচ্ছে দ্য জমিদার অ্যান্ড রায়টস, ঠিক আছে, রয়াটস, এই জিনিসটা আসতে পারে পরীক্ষা।
তারপরে লাস্টলি যেটা, তার উল্লেখযোগ্য কিছু গ্রন্থ আছে, মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়, তারপরে হচ্ছে গীতাঙ্কুর, আধ্যাত্মিকা, তারপরে হচ্ছে বামা তোষিনী। এগুলা জিনিসপত্র একটু জাস্ট হালকা রিডিং, এই জন্য এটা আমি এত ইম্পর্টেন্স দিয়ে বলতেছি না। সুফিয়া কামাল, সুফিয়া কামাল মানেই স্মৃতি কথা ৭১-এর ডায়েরি, এটা একটু মনে রাখেন। আর তার কাব্যগ্রন্থগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, কাব্যগ্রন্থ আর কবিতা, কাব্যগ্রন্থ, কবিতা আর হচ্ছে স্মৃতি কথা, এই তিনটা জিনিস একটু এখান থেকে জেনে যায়। কাব্যগ্রন্থের মধ্যে আছে সাঝের মায়া, মায়া কাজল, উদাত্ত পৃথিবী, মন ও জীবন, তারপরে অভিযাত্রিক, মৃত্তিকার ঘ্রাণ, বিখ্যাত কবিতা তাহারেই পড়ে মনে, রূপসী বাংলা, আর হচ্ছে তার স্মৃতিকথা ৭১-এর ডায়েরি। সেলিনা হোসেন, সেলিনা হোসেন মানেই উপন্যাস, সেলিনা হোসেনের উপন্যাস ইম্পর্টেন্ট, উপন্যাস। আর হচ্ছে চাইলে আপনারা যদি চান তার প্রবন্ধগুলো একটু দেখে যায়, প্রবন্ধ, উপন্যাস আর প্রবন্ধ। জলোচ্ছ্বাস, হাঙর নদীর গ্রেনেড, যাপিত জীবন, পোকামাকড়ের বসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি, কাঁটাতারের প্রজাপতি, যুদ্ধ, কালকেতু ও ফুল্লরা, গায়ত্রী সন্ধ্যা, ভালোবাসা, প্রীতিলতা, আণবিক আধার, ঘুমকাতুর ঈশ্বর। তার প্রবন্ধের মধ্যে আছে স্বদেশে পরবাসী, ৭১-এর ঢাকা, নির্ভয় করো হে, ৬৯-এর গণ অভ্যুত্থান, মুক্ত করো ভয়। প্রবন্ধ থেকে যে ঢাকা, ৭১-এর ঢাকা, এটা খুব আসছে পরীক্ষায়, ঠিক আছে। সেলিনা হোসেন থেকে এর বেশি আর পড়ার দরকার নেই। এরপরে দেখেন নেক্সট হাসান হাফিজুর রহমান, হাসান হাফিজুর রহমান, এখান থেকে যেটা পড়তে হয় সেটা হচ্ছে তার কাব্যগুলা একটু হালকা রিডিং দিবেন, রিডিং, অনলি রিডিং। আর তার যে আরেকটা জিনিস একটু দেখে যান, সেটা হচ্ছে প্রবন্ধ, কিছু প্রবন্ধ একটু দেখে যান, প্রবন্ধ। আচ্ছা, এরপরে হচ্ছে নির্মলেন্দু গুণ, কিন্তু এখন অনেক আসে পরীক্ষায়, ঠিক আছে। নির্মলেন্দু গুণের, নির্মলেন্দু গুণ তার কাব্যগুলা একটু ইম্পর্টেন্ট, কাব্য, কাব্য খুবই ইম্পর্টেন্ট, কাব্য এবং হচ্ছে আত্মজীবনী, কাব্য এবং আত্মজীবনী। প্রেমাংশু, রক্ত চাই, চৈত্রের ভালোবাসা, বাংলার মাটি, বাংলার জল, চাষা ভূষার কাব্য, পৃথিবী জোড়া গান, অচল পদাবলী, দূর হ দুঃশাসন, মুজিব, লেলিন, ইন্দিরা, শান্তির ডিক্রি, ইসোকরা। আত্মজীবনীর মধ্যে আছে আমার ছেলেবেলা, আমার কণ্ঠস্বর, আত্মকথা, রক্তঝরা, নভেম্বর। নির্মলেন্দু গুণ থেকে এগুলো একটু দেখতে হবে। তারপরে দেখেন সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফর, ক্লাস এখনই শেষ করে দিব। আপনাদের আর একটু ধৈর্য ধরলে আমার মনে হয় একটু ভালো মতো শেষ করতে পারবো। সিকান্দার আবু জাফর থেকে যেটা জানতে হয় সেটা হচ্ছে তার নাটকগুলো একটু দেখবেন, নাটক, এবং আরেকটা হচ্ছে তার কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, নাটক এবং কাব্যগ্রন্থ, সাথে হচ্ছে গিয়ে একটু দেখতে হবে তার পত্রিকা, পত্রিকা, ঠিক আছে, মাসিক সমকাল, এটা কিন্তু পরীক্ষায় আসে, পত্রিকা। তারপরে দেখেন আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ, আবুল মনসুর আহমদ থেকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি উপন্যাসগুলো দেখলেই চলবে, উপন্যাস, উপন্যাস। আর যদি একটু এক্সট্রা দেখতে চান শিশু সাহিত্যগুলো একটু দেখেন, শিশু সাহিত্য, ছোটদের কাসাসুল আম্বিয়া, গালিভার সফরনামা। আর উপন্যাসের মধ্যে সত্য মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াত, আবে হায়াতটা আবুল মনসুর আহমদের খুবই ইম্পর্টেন্ট। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি মানেই হচ্ছে কাব্য, অনল প্রবাহ, ভেরি ইম্পর্টেন্ট, অনল প্রবাহ। এবং হচ্ছে তিনি হচ্ছে মাসিক নূর ও মাসিক সুলতান পত্রিকায় হচ্ছে গিয়ে সম্পাদনা করতেন।
এটাও একটু জানতে হবে। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, তার হচ্ছে কাব্য এবং পত্রিকা, সম্পাদিত পত্রিকা, এই দুইটা থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এরপরে দেখেন নেক্সট যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আবুল ফজল। আবুল ফজল তার যেই মুক্ত বুদ্ধির চিন্তার যে বিষয়টা, শিখা পত্রিকা, আবুল ফজল মানেই হচ্ছে শিখা পত্রিকা, পত্রিকা, তারপরে হচ্ছে আত্মকাহিনী। তার বিখ্যাত যেই আন্দোলন ছিল বুদ্ধির মুক্তি আন্দোলন, তার স্লোগান জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। আবুল ফজলের শিখা পত্রিকা, এই শিখা পত্রিকা থেকেই প্রশ্ন আসে, শিখা পত্রিকাটা একটু পড়বেন। আচ্ছা, নেক্সট দেখেন নজিবুর রহমান সাহিত্য রত্ন, তার খালি আনোয়ারা যে উপন্যাস, সেই উপন্যাসটা একটু দেখে গেলেই হবে, এটা আমি আর আলাদা করে লিখতেছি না। নীলিমা ইব্রাহিম, নীলিমা ইব্রাহিম, নীলিমা ইব্রাহিমের হচ্ছে তার যেই একটা গল্প ভেরি ইম্পর্টেন্ট, রমনা পার্কে, এইটা আসে পরীক্ষায়। তারপরে মুক্তিযুদ্ধের সত্য কাহিনী, আমি বীরাঙ্গনা বলছি, আমি বীরাঙ্গনা বলছি, এটাই আসে। এখান থেকে এই দুইটা জিনিস যদি জানেন তাইলেই মনে করেন এটা শেষ পড়া। এরপরে হচ্ছে নুরুল মোমেন, নুরুল মোমেনের নাটকগুলা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? নুরুল মোমেনের নাটক আর সেলিম আলদিনের নাটকের মধ্যে প্যাচ লাগায়েন না, দুইটার নামের মধ্যে কিন্তু একটু মিল আছে। নুরুল মোমেন তার নাটক ভেরি ইম্পর্টেন্ট, নাটক এবং হচ্ছে রম্য গ্রন্থ, বহুরূপী নরসুন্দর, হিংটিং ছট, এগুলা হচ্ছে পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে যে যাকে পড়তে হবে মাহমুদুল হক, মাহমুদুল হক, মাহমুদুল হক, এই মাহমুদুল হক হচ্ছে এখান থেকে উপন্যাস জানতে হবে, উপন্যাস মুক্তিযুদ্ধ ভিত্তিক, তার অনেক কিছু আছে, জীবন আমার বোন, কালো বরফ, খেলাঘর, অনুর পাঠশালা, এগুলা জিনিস একটু পরীক্ষায় আসার মতো জিনিস কিন্তু, ঠিক আছে? এরপরে হচ্ছে গল্প গ্রন্থ, এটা একটু হালকা রিডিং দিয়ে যাইতে পারেন, রিডিং, এটা নট নেসেসারি খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আচ্ছা, এই গেল মোটামুটি আপনার সাহিত্যিক, এর বাইরে আর সাহিত্যিক তেমন কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তারপরেও আপনাদের যদি মনে হয় যে আরো দুই একজনকে একটু দেখতে চান, সেক্ষেত্রে আহমদ সফা আর হচ্ছে একটু চাইলে আপনার হচ্ছে রাজিয়া খান, এই দুজনকে একটু পড়তে পারেন, রাজিয়া খান। হ্যাঁ, এগুলো হচ্ছে যদি একটু এক্সট্রা কেউ পড়তে চান সেই ক্ষেত্রে এই জায়গাগুলো পড়তে পারেন। আহমেদ সফা থেকে তো অবশ্যই উপন্যাস, আর রাজিয়া খান থেকে উপন্যাস, বটতলার উপন্যাস যেটা, এটা পরীক্ষায় আসছে, এগুলা থেকে প্রিভিয়াস ইয়ার থেকেই প্রশ্ন পাবেন, প্রিভিয়াস ইয়ারে যা আসছে তা থেকেই এই জায়গাগুলো থেকে আসলে প্রশ্নটা হয়ে থাকে, ঠিক আছে? এই গেল মোটামুটি আপনাদের বাংলা সাহিত্যের আধুনিক যুগের একটা ধরেন জিস্ট। এর বাইরে আপনার যেটা পড়তে হবে সেটা হচ্ছে সিলেক্টিভ কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন, ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস, তারপরে হচ্ছে নাটক, তারপরে হচ্ছে কিছু গান, তারপরে কবিতা, এই জিনিসগুলা মোটামুটি একটু দেখে যাবেন, কমন যেটা। আরো কিছু পত্রিকা দেখে যাবেন যেটা সাহিত্যের সাথে খুব বেশি সম্পর্কিত, সবুজ পত্র, তারপরে হচ্ছে আপনার শিখা পত্রিকা, তারপরে হচ্ছে আপনার যেগুলো প্রথম প্রকাশিত সমাচার দর্পণ, দিগদর্শন, এই ধরনের যে পত্রিকাগুলো প্রথম প্রকাশিত হয়েছে সেই জায়গাগুলো থেকে একটু পড়তে হয়। কিছু উপাধি পড়তে হয়, উপাধি এবং ছদ্মনাম, এগুলা যা প্রিভিয়াস ইয়ারে আসে
এগুলাই পড়লেই চলে, ঠিক আছে? এর বাইরে খুব বেশি পড়ার দরকার পড়ে না। আচ্ছা, আর লাস্টলি যে জিনিসগুলো জানতে হবে আপনার সেটা হচ্ছে এগুলা জাস্ট কিন্তু রিডিং, এগুলো লাস্ট মোমেন্ট আর মুখস্থ করে চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? লাস্টলি যেটা একটু হালকা পড়বেন, যে বিভিন্ন কোটেশন উক্তি যেগুলো আছে, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারটা পড়বেন আগে, প্রিভিয়াস ইয়ার, সাথে হচ্ছে আপনারা যেই বই পড়ছেন সেই বইয়ের মধ্যে যে উক্তিগুলো আছে বই থেকে রিডিং দিবেন, উক্তি রিডিং দিবেন। তাইলেই মোটামুটি যদি কমন আসলে আসবে, না আসলে স্কিপ করবেন। আর কেউ খামাখা নেগেটিভ মার্ক দাগায়েন না, ঠিক আছে? এটা আরেকটা আপনাদের জন্য আমার অনুরোধ থাকবে যে নেগেটিভ মার্কের চক্করে দয়া করে পড়বেন না। কাট মার্ক কখনোই 125 থেকে 127-এর বেশি হবে না। আপনারা খামোখা দাগায়ে নিজের পজিশনটাকে করেন না আর কি, নষ্ট করেন না। আর এখন পর্যন্ত যার যতটুকুই মনে আছে, মনে হচ্ছে আপনার কিছুই মনে নাই, কিন্তু আসলে মনে আছে, কারণ অপশন আপনি যখন দেখবেন অনেক কিছুই আপনার কঠিন মনে হবে, এখন মনে হচ্ছে, কিন্তু পরীক্ষার হলে এরকম লাগবে না, ঠিক আছে? কেউ নার্ভাস হবেন না, সবাই একটু লাস্ট মোমেন্টটা পড়াশোনা করেন। এই কয়দিন একটু কম ঘুমাইলেও ক্ষতি নাই, ঠিক আছে? বাট আপনার মেন্টাল একটা পিস নিয়ে যাতে পরীক্ষায় যাইতে পারেন যে আমার যতটুকু রিভিশন দেওয়া আমি মনে করতাম দিব, ততটুকু আমি দিতে পারছি, ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ। একদম অনেকক্ষণের ক্লাসে অনেকে ছিলেন, আই এম ওভারওয়েলমড, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। কারো যদি এরপরেও কোনো কিছু জানার থাকে, ফিল ফ্রি টু নক মি অ্যাট এনি টাইম, কোনো সমস্যা নাই, আমি আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। কিন্তু হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কনভারসেশনগুলো একটু পিছনে চলে যায়, সেই জন্য আমি আসলে রিপ্লাইটা করতে পারি না। এটা নিয়ে কিছু মনে করেন না প্লিজ, কাইন্ডলি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করলাম। সবার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক বেশি দোয়া এবং অনেক গুড উইশেস। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে। আমি চাই আপনারা প্রত্যেকে আমাকে পরীক্ষার রেজাল্টের পরে মেসেজ পাঠান যে আপু আমি টিকছি, আমার অনেক ভালো লাগতেছে, আমি অনেক খুশি। এই মেসেজগুলো আমি আসলে চাই, আমার ইনবক্স যাতে একদম ভর্তি হয়ে থাকে। কারণ এখন যে পরিমাণ মানুষ আমাকে বলতেছেন যে আমি পারবো না আপু, হচ্ছে না, মন খারাপ লাগতেছে, কিছু পারবো না, আমি চাই সেই মানুষগুলাই যাতে আমাকে এই টেক্সটটা দেয় আপু আমি টিকে গেছি, প্রিলি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।